Microphone plus radio. Hmm? Hmm. অনেকদিন পর তোমাদের সাথে আসলাম। আমি সাথে আছি তোমাদের রিয়াদ ভাইয়া। তো আজকে আমাদের এইচএসসি 24 রিস্টার্ট ব্যাচের ফিজিক্সের প্রথম ক্লাস, ঠিক আছে? সবাই একটু কাইন্ডলি জানিয়ে দাও যে হচ্ছে আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আর দেখা যাচ্ছে কিনা। অনেকে হচ্ছে সালাম দিয়েছ। ওয়ালাইকুম আসসালাম। রাফি, ওয়ালাইকুম আসসালাম। শিল্পী আক্তার, ওয়ালাইকুম আসসালাম। উম্মে সালমা। আচ্ছা, কাপড় ভাই সাউন্ড কম করে মাইক্রোফোন। এখন কি সাউন্ড ঠিক আছে? সাউন্ড মেবি কম না? মাইক্রোফোন
আচ্ছা আচ্ছা কাব্য ভাইয়া, এখন কি ঠিক আছে? সাউন্ড সাউন্ড কি এখন ঠিক আছে? সাউন্ড কি এখন ঠিক আছে? আচ্ছা ফাইন, যাক আলহামদুলিল্লাহ, এখন পারফেক্ট। কাব্য ভাই বলছে, থ্যাংক ইউ কাব্য ভাইয়া। আচ্ছা, তো আমরা ক্লাস শুরু করতে হচ্ছে, অলরেডি হচ্ছে 12 মিনিট লেট হয়ে গেছে, সরি তোমাদের কাছে। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিব। যার যার বন্ধুরা আছে একটু মেনশন দিয়ে দাও, সবাই হচ্ছে একটু মেনশন দিয়ে দাও। আজকে আমাদের প্রাইভেট গ্রুপের ক্লাসটা হচ্ছে পাবলিক হচ্ছে, মানে পাবলিক ক্লাসটা হচ্ছে। তো আমরা চাই হচ্ছে সবাই যাতে ক্লাসটা করতে পারে এবং সবাই যাতে বুঝতে পারে যে হচ্ছে আমাদের এই ব্যাচে, প্রাইভেট ব্যাচে ক্লাসগুলো কেমন হবে, এটা যাতে সবাই একটু ধারণা দিতে পারে। তো এই জন্যই কিন্তু আমরা প্রথম ক্লাসগুলো একটু পাবলিক, ঠিক আছে? তো সবাইকে একটু জানার সুযোগ করে দাও, সবাই তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, প্লাস হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে? আমরা খুব দ্রুত হচ্ছে ক্লাসটা শুরু করবো, খুব দ্রুত। আবার সমস্যা হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোনটা একটু প্রবলেম করতেছে, এই ফ্যানটা অফ করো। আচ্ছা, এখন মাইক্রোফোন ছাড়া ক্লাসে কি খুব বেশি নয়েজ হচ্ছে? একটু জানাও তো, যতটা লাগে। আশা করি অত নয়েজ হওয়ার কথা না, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম আয়াতুল জামি। আয়াতুল জামিকে অনেকদিন পরে দেখলাম, কোথায় থাকো? আচ্ছা হ্যাঁ, এখন ঠিক আছে। এখন একটু লাস্ট আমার একটু জানাও যে হচ্ছে এখন ঠিক আছে কিনা। এখনো কি ঠিক নাই? আচ্ছা, আশেপাশে কোন কথা বলবো? আচ্ছা সমস্যা নাই, আশা করি সমস্যা হওয়ার কথা না, কারণ হচ্ছে এর আগে হচ্ছে আমি অনেকগুলো ক্লাস মাইক্রোফোন ছাড়াই নিয়েছিলাম আর কি। তো সেগুলো ক্লাসে যেহেতু চলছে, আজকের ক্লাসটা চলবে ইনশাল্লাহ। আচ্ছা হ্যাঁ, ইনশাল্লাহ ভাই শুরু করি। আচ্ছা, অনেকে হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, অলরেডি হচ্ছে 28+ হয়ে গেছে আমাদের। এখন পারফেক্ট, ইমরান হোসেন, থ্যাংক ইউ। আমরা শুরু করে দিই। আচ্ছা, তাহলে আজকে আমরা কি করব? তাপগতিবিদ্যা প্রথম মানে তাপগতিবিদ্যা লেকচারটা করব আমরা। এক লেকচারেই হচ্ছে তাপগতিবিদ্যাটা শেষ করবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসেই হচ্ছে আমরা তাপগতিবিদ্যা পুরা একদম শেষ করে ফেলবো। ইভেন আজকে গ্যারান্টি দিচ্ছি যে আজকের ক্লাস যদি তুমি করো, তুমি একটা সিকিউ তাপগতিবিদ্যা থেকে একটা সিকিউ তো মাস্ট আসবেই, তবে দুইটাও আসতে পারে। তো আজকের ক্লাস যদি তুমি করো, অবশ্যই তুমি একটা সিকিউ ইনশাআল্লাহ কমন পাবা, ঠিক আছে? তো আমরা শুরু করি কথা না বলে। হ্যাঁ ফাইন। সো বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তাপগতিবিদ্যা প্রথমেই আমি যে পার্টটা থেকে শুরু করব, মনে রাখবা আজকের ক্লাসটা হচ্ছে সর্বোচ্চ 2 ঘন্টার মতো হবে। সো এই 2 ঘন্টায় হচ্ছে আমরা পুরো একটা চ্যাপ্টার শেষ করব।
সো একটা চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টগুলো আছে, যে জায়গা থেকে সিকিউ আসবেই, সেই জায়গাগুলাই মেইনলি হচ্ছে আমি আজকে দেখাবো তোমাদের, ঠিক আছে? তো সবসময় মনে রাখবা যে তাপগতিবিদ্যার চ্যাপ্টারটা যখন তুমি পড়বা তখন 3টা টার্ম মনে রাখবা, এই 3টে টার্ম থেকে হচ্ছে সিকিউ গুলো আসে মেইনলি। এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা টপিক হচ্ছে আমার দক্ষতা, কর্মদক্ষতা, ঠিক আছে? কর্মদক্ষতা, কর্মদক্ষতা এই একটা টার্ম। আরেকটা কি আছে ভাইয়া? আরেকটা হচ্ছে কার্নো ইঞ্জিন, কার্নো ইঞ্জিন, কার্নো ইঞ্জিন। আরেকটা টার্ম আছে ভাইয়া, বলো তো আরেকটা টার্ম কি? এন্ট্রপি, এন্ট্রপি, ঠিক আছে? বিশ্বাস করো ভাইয়া, আমাদের এই যে 3টা টাইপ, কর্মদক্ষতা, কার্নো ইঞ্জিন আর হচ্ছে এন্ট্রপি, এই 3টা টাইপ থেকে মেইনলি সিকিউ গুলো আসে। তুমি যদি বিগত বছরের কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে এই 3টে টাইপ থেকে সবচেয়ে বেশি সিকিউ আসছে, মানে প্রায় সব সিকিউ এই 3টে টাইপ থেকে আসে। এই জন্য আজকের ক্লাসে মেইনলি আমরা ফোকাস করবো হচ্ছে এই 3টা টপিকের উপরে, তবে আশেপাশের ছোটখাটো টপিকগুলো হচ্ছে আমরা দেখাই যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তো আমরা শুরু করি হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়া। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো প্রথম সূত্রটা আমরা হচ্ছে মেইনলি সবাই জানি, তাই না? সবাই জানি যে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, তাই না? ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তো এই জায়গায় একটু কথা একটু মনে রাখতে হবে যে এই যে ডিকিউ, হ্যাঁ, যে ডিকিউ মনে রাখবা যে সিস্টেম যদি তাপ গ্রহণ করে, সিস্টেম তাপ গ্রহণ করলে ডিকিউটা হবে তোমার প্লাস, ডিকিউ প্লাস হবে, ঠিক আছে? প্লাস হবে। আর সিস্টেম তাপ যদি বর্জন করলে তাহলে ডিকিউটা হবে তোমার মাইনাস, ওকে? মাইনাস হবে। আচ্ছা, সেম ডিইউ এর ক্ষেত্রে একটু মনে রাখবা, ডিইউ এটার ক্ষেত্রে একটু মনে রাখবা যে ডিইউ কখন প্লাস হবে? যখন অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, যখন অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, হ্যাঁ, বৃদ্ধি পাবে। আর হচ্ছে মাইনাস কখন হবে? যখন অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে, ঠিক আছে? হ্রাস পাবে। আরেকটা কি থাকলো ভাইয়া? ডিডাব্লিউ। তো এই ডিডাব্লিউ এর ক্ষেত্রে মনে রাখবা যে যদি সিস্টেম কাজ করলে ডিডাব্লিউ কি হবে আমাদের? প্লাস। আর সিস্টেমের উপর কাজ করলে, সিস্টেমের উপর কাজ করলে এটা কি হবে আমাদের? মাইনাস, ঠিক আছে? আমি বললাম এই যে এই জায়গাটা থেকে একটু এমসিকিউ আসে, প্লাস হচ্ছে আমাদের সিকিউ যখন আসে তখন একটু একটা কনসেপচুয়াল একটা ব্যাপার আছে, এই জন্য হচ্ছে এই জায়গাটা একটু বললাম যে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এটা জাস্ট মনে রাখলেই চলবে না, এটাও মনে রাখতে হবে যখন সিস্টেম তাপ গ্রহণ করবে তখন ডিকিউটা প্লাস হবে, সিস্টেম যদি তাপ বর্জন করে তাহলে ডিকিউ মাইনাস। আর অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাইলে মাইনাস। সিস্টেম কাজ করলে কি? প্লাস। সিস্টেমের উপর কাজ করা হলে কি? মাইনাস হবে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা ওই আচ্ছা, হয়তো বা নেটের একটু প্রবলেম হইতে পারে, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর কি, ঠিক আছে? আর নসরাত জান সাকিবা ক্লিয়ার? হ্যাঁ, আয়াতুল জামি ক্লিয়ার বলছে, ফাইন, ওকে ফাইন।
আচ্ছা একটু বড় করে লিখলে ভালো হয় না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমি হচ্ছে লেখার চেষ্টা করতেছি বড় করে। আচ্ছা তো এই পার্টটা একটু মনে রাখবা, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। এখন আশা করি তোলা হয়েছে। আশা করি তোলা হয়েছে। আমি মুছে দিব, যারা না তুলছ স্ক্রিনশট দিয়ে রাখা হবে। আমরা একটু ফাস্ট আগাবো আর কি, একটা পুরো চ্যাপ্টার কমপ্লিট করতে হবে আজকে। লাগে না কেন? আচ্ছা আশা করি তোলা হয়েছে, না তুললে হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিও। আচ্ছা এখন একটু মনে রাখবা যে হ্যাঁ, অনেকে ক্লিয়ার বলছো, ফাইন। আচ্ছা এখন একটু মনে রাখবা যে এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডিকিউ ইকুয়ালস টু কি পাইলাম? ডিকিউ ইকুয়ালস টু পাইলাম হচ্ছে আমাদের ডিইউ প্লাস ডিডব্লিউ, তাই না? ডিডব্লিউ। এখন মনে রাখবা যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, হ্যাঁ সমষ্ণ, এই জায়গা থেকে আমরা কিছু প্রক্রিয়া শিখবো। কয়েকটা আমাদের প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াগুলো ইম্পর্টেন্ট। মনে রাখবা যে সমষ্ণ প্রক্রিয়ায় সমষ্ণ তো সমষ্ণ মানে কি? তাপমাত্রা সেম। সমষ্ণ মানে কি? তাপমাত্রা সেম। এর মানে আসলে এই জায়গায় সমষ্ণ মানে কি? টি কনস্ট্যান্ট। তো টি যদি কনস্ট্যান্ট হয়, হ্যাঁ টি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে মনে রাখবা টি কনস্ট্যান্ট হলে আসলে এই যে ডিইউ যে এটা আছে, এটা কি? অভ্যন্তরীণ শক্তি। তো এটা একটু মনে রাখবা যে টি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিইউটা হচ্ছে কি হয়? আমাদের জিরো হয়। টি কনস্ট্যান্ট সমষ্ণ, হ্যাঁ আর সমষ্ণ হলে কি? টি কনস্ট্যান্ট। ফলে কি হয়? ফলে হচ্ছে তোমার ডিইউটা হয় কি হয়? ডিইউটা জিরো হয়। ডিইউ যেটা আছে এটা হচ্ছে কি? আমাদের জিরো হয়। ফলে এই জায়গা থেকে আমরা সূত্র দ্বারাই যে ডিকিউ ইকুয়ালস টু ডিডব্লিউ। ডিকিউ ইকুয়ালস টু কি? আমাদের ডিডব্লিউ। এটা কি? আমাদের সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এটা দ্বারাই যে ডিকিউ ইকুয়ালস টু কি? আমাদের ডিডব্লিউ। কারণ কি? তাপমাত্রা কনস্ট্যান্ট, ফলে কি? ডিইউ জিরো, এই ডিইউটা জিরো হয়ে যায়, ফলে কি? আমাদের সমস্ত প্রদত্ত শক্তি সেটা কি? আমাদের কাজে কনভার্ট হয়। এমসিকিউ আসতে পারে যে কোন প্রক্রিয়ায় সমস্ত প্রদত্ত শক্তি কাজে কনভার্ট হয়? আমাদের কি? আমাদের সমষ্ণ প্রক্রিয়ায়। ঠিক আছে? আচ্ছা ফাইন। আচ্ছা কাব্য ভাইয়া অথবা অনেক ভাইয়া যদি কেউ থাকেন, একটু ওই যে এইচএসসি আর্টস সাজেশন গ্রুপ, এই গ্রুপটাতে একটু মেসেজ দিতে মানা করেন তো। আমি ল্যাপটপে কমেন্ট গুলো দেখতে পাচ্ছি না এর জন্য। ঠিক আছে? আচ্ছা ফাইন। আটকে যাচ্ছে না? আচ্ছা ফাইন। আচ্ছা আশা করি আস্তে আস্তে নেটটা ঠিক হয়ে যাবে। আসেন, নেটের হইলে তো আমার সমস্যা নাই। এখন নেট এটা হচ্ছে দেখার তো বিষয় নেই। আচ্ছা আমরা ক্লাস করি। তো সমষ্ণ প্রক্রিয়া কি? ডিকিউ ইকুয়ালস টু ডিডব্লিউ হয়। তো এই সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আরো মনে রাখবা যে সমষ্ণ প্রক্রিয়ায় যে কৃত কাজটা হয়, হ্যাঁ কৃত কাজ। সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের সূত্রটা কি? সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের সূত্রটা হচ্ছে আমাদের, যদি এই জায়গায় ডাব্লিউটা লিখি, nRT ln V2 divided by V1, nR2 ln V2 divided by V1। সো আমরা সবাই জানি, সূত্রের পরিচয় জানি। n কি? n হচ্ছে মূল সংখ্যা, আর আমরা r তো জানি, r এর মান কত? 8.314। t মানে তাপমাত্রা, v কি? আমাদের আয়তন। ঠিক আছে? সমষ্ণ প্রক্রিয়া। আর সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আরো কিছু জিনিস মনে রাখবা যে আমরা কি লিখতে পারি? P1 V1 ইকুয়ালস টু কি? P2 V2। এটাও একটু মনে রাখবা যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। ঠিক আছে? সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এটাও একটু মনে রাখবা। তো এই জায়গা থেকে মনে করা হচ্ছে তোমার সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ বের করতে বলবো। খেয়াল করো, সমষ্ণ প্রক্রিয়ায় ধরো তোমার কৃত কাজটা বের করতে বলবো। এখন কৃত কাজ বের করতে বললে তুমি জানো যে ডাবল ইকুয়ালস টু nRT ln V2 ডিভাইড বাই কি? V1। তুমি তো এটা জানো, বাট দেখো একটা জিনিস চিন্তা করে, এই জায়গা থেকে আমরা যদি একটু কাজ করি, এই জায়গা থেকে V2 ডিভাইড বাই V1 এর বদলে আমরা কি লিখতে পারি? V2 ডিভাইড বাই V1 এর বদলে আমরা লিখতে পারি না যে হচ্ছে P1 ডিভাইড বাই কি? P2 লিখতে পারি না? V2 ডিভাইড বাই V1 এর বদলে P1 ডিভাইড বাই P2। সো আলটিমেটলি তোমার এই জায়গা থেকে সূত্র কিন্তু আরেকটা দাঁড়ায় যে W ইকুয়ালস টু nRT ln P1 ডিভাইড বাই P2। বুঝছো? এখন তুমি সূত্র মুখস্থ করে গেছো হচ্ছে এইটা, বাট পরীক্ষায় তোমার আসলো হচ্ছে চাপ দিয়ে। বুঝছো? আয়তন বলবো না, বললো যে চাপের পরিবর্তন হয়েছে।
মানে চাপ দ্বিগুণ হয়েছে বা চাপ 3 গুণ হয়েছে এরকম বললো, তাহলে তুমি যদি ভাবো যে হচ্ছে আরে সূত্রে তো আয়তন দেওয়া মানে প্রশ্নে তো আয়তন দেওয়া নাই বাট প্রশ্নে চাপ দেওয়া আছে, তাহলে প্রশ্ন কিন্তু ঠিকই আছে। বুঝছো, তোমার কনসেপ্ট বুঝতে হবে। আমার কথা আশা করি বুঝতে পারছো এটা, যে অনেক সময় v2/v1 নাও দেওয়া থাকতে পারে, মানে আয়তন নাও দেওয়া থাকতে পারে, তখন কি এই সূত্র কি কাজে লাগাই আমাদের এই p1/p2 এর মান বসাইতে হবে। আশা করি ক্লিয়ার সবাই। সবাই একটু বলো তো ক্লিয়ার কিনা, সবাই একটু বলো তো ক্লিয়ার কিনা। ক্লিয়ার সবাই? কমেন্ট করো এরপর যদি ক্লিয়ার। আরেকটা জিনিস মনে রাখবা যে সমষ্ণ প্রক্রিয়া, এই যে সমষ্ণ, এটার ক্ষেত্রে মনে রাখবা যে সমষ্ণ প্রক্রিয়া কি ধীরে ধীরে ঘটে, ধীরে 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 ঘটে, ধীরে ধীরে ঘটে। ঠিক আছে, এটাও একটু মনে রাখবা, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি আমাদের ধীরে ধীরে ঘটে। লবণ স্থির থাকো, একবার দেখতেছি 31 হইতাছে, আবার দেখতেছি 25 হইতাছে স্টুডেন্ট সংখ্যা। স্থির থাকো, একটু খালি যাওয়া আসা করো না, ক্লাস করো। তো কথাগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? কি বললাম 20 সেকেন্ডে আমি রিভাইজ দিতেছি। সমষ্ণ প্রক্রিয়ায় টি কনস্ট্যান্ট, ফলে কি ডি ইউটা 0 হয়, ফলে আমাদের সূত্র দ্বারাই ডি কিউ ইকুয়ালস টু ডি ডাব্লিউ। কোন প্রক্রিয়ায় প্রদত্ত শক্তি একদম পুরোটাই কৃতকাজে কনভার্ট হয়? সমষ্ণ প্রক্রিয়ায়। সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের সূত্র কি? ডাব্লিউ ইকুয়ালস টু এনআরটি লন v2/v1। v2/v1 না লিখে আমরা কি p1/p2 লিখতে পারি। প্রশ্নে চাপের মান দেওয়া থাকলে নিচেরটা ইউজ করতে হবে। সমষ্ণ প্রক্রিয়া কিভাবে ঘটে? ধীরে ধীরে ঘটে, প্রশ্নের ক্লু দেওয়া থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে কথা। ভুলো না আমায়, তোমার হচ্ছে আইডি নাম চেঞ্জ করবা। আচ্ছা, হ্যাঁ ক্লিয়ার, অনেকে বলছে ক্লিয়ার। লিজা আহমেদ লিপা ক্লিয়ার, ওকে ফাইন। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার না? এই পর্যন্ত ক্লিয়ার, ওকে ফাইন। আমরা চাগাচ্ছি, কেউ না তুলে থাকলে স্ক্রিনশট দাও। আচ্ছা, সবাই হচ্ছে নোট করবা, স্ক্রিনশট দিলে আসলে ওটা কাজে লাগে না, নোট করবা। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ। আমরা একটু আগে কি দেখলাম, সমস্ত প্রক্রিয়া আলোচনা করতে যায় কৃতকাজটা দেখে ফেললাম। এখন একটু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কথা বলি। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, হ্যাঁ, রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি মনে রাখবা? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে একটু আগে দেখলাম না যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডি কিউ ইকুয়ালস টু কি ছিল? ডিইউ প্লাস কি আমাদের ডি ডাব্লিউ, তাই তো? এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি আমাদের ডি কিউ জিরো, কি আমাদের জিরো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি আমাদের ডি কিউ জিরো। কারণ কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি স্থির থাকে? তাপমাত্রা স্থির থাকে, ফলে কি আমাদের ডি কিউ জিরো হয়। আর ডি কিউ যদি জিরো হয় তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ কি দাঁড়াইলো? জিরো প্লাস ডিইউ প্লাস কি আমাদের ডি ডাব্লিউ, তাই না? এটা দাঁড়াইলো। অর্থাৎ এই জায়গা থেকে আমরা বলতে পারি ডি ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাসের ডিইউ, অথবা বলতে পারি অথবা আমরা বলতে পারি কি? আমরা বলতে পারি যে ডিইউ ইকুয়ালস টু মাইনাসের ডি ডাব্লিউ। দুইটা জিনিস আমরা বলতে পারি অবস্থা ভেদে, ঠিক আছে? এই হচ্ছে কথা, জাস্ট এটা একটু মনে রাখবা যে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি ডি কিউ হচ্ছে জিরো পাই, ডি কিউ জিরো পাইলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি এরকমও হইতে পারে, অথবা কি আমাদের এরকমও হইতে পারে, অপশনে থাকতে পারে যে কোনটা সঠিক, এরকম থাকতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে, একটা কথা আছে যে এই জায়গাটা থেকে এটা কি মিন করে আর হচ্ছে এটা কি মিন করে, দুইটার একটু টার্ম আছে, একটু ভালো ভালো একটা কনসেপ্ট আছে এই জায়গায়। সেটা হচ্ছে মনে রাখবা যে আয়তন যখন প্রসারিত হবে, মানে আয়তন যখন প্রসারিত হবে তখন হচ্ছে কৃতকাজ ধনাত্মক। এটা একটু মনে রাখবা সবসময় যে ভি আয়তন যদি বাড়ে তাহলে ডি ডাব্লিউ এটাও কি হবে আমাদের বাড়বে। আর ভি যদি কমে, আয়তন যদি কমে, তাহলে ডি ডাব্লিউ আমাদের কি হবে? আমাদের কমবে। এটা একটু সবসময় মনে রাখবা।
যে ভি যদি বাড়ে তাহলে কাজ হচ্ছে বাড়বে, মানে কাজ হচ্ছে কি আসলে বাড়বে বলতে ধনাত্মক হবে, কাজ বাড়বে বলতে কি আমাদের আসলে ধনাত্মক হবে। আর ভি যদি কমে তাহলে কাজ কমবে বলতে কি আসলে ঋণাত্মক হবে, মাইনাস হবে আর কি। এটা একটু মনে রাখবা, বুঝতে পারছো? এটা একটু মনে রাখবা। তো এই জায়গা থেকে একটা জিনিস আমরা বলতে পারি যে দেখো ডি ডাব্লিউ ইকুয়ালস টু আমরা এটা কি লিখছি যে মাইনাসের ডি ইউ, তাই না? মাইনাসের ডি ইউ লিখছি, আর ডি ইউ ইকুয়াল টু আমরা কি লিখছি মাইনাসের ডি ডাব্লিউ। এই জায়গাটায় আমরা যদি একটু খেয়াল করি যে বলতে পারে যে কোন ক্ষেত্রে কাজ ধনাত্মক বা হচ্ছে ঋণাত্মক, তো তোমার হচ্ছে তখন এরকম কোন একটা কন্ডিশন দেওয়া থাকবে, যখন হচ্ছে আয়তন বাড়বে তখন হচ্ছে কি আসলে কাজটা পজিটিভ, আর আয়তন যখন কমবে তখন হচ্ছে কাজটা কি আসলে নেগেটিভ। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা, এই যে এই বক্সটা একটু মাথায় রাখবা। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটা কি দ্রুত ঘটে, দ্রুত ঘটে, দ্রুত দ্রুত ঘটে, দ্রুত বা হঠাৎ ঘটে, হঠাৎ হঠাৎ ঘটে। ঠিক আছে, দ্রুত বা কি হয় আমাদের হঠাৎ ঘটে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি দ্রুত বা হঠাৎ ঘটে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজের সূত্রটা কি? কৃতকাজের সূত্রটা হচ্ছে তোমার ডাব্লিউ ইকুয়ালস টু এন আর গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস কি আমাদের টি টু। এটা হচ্ছে কি আমাদের সূত্র, এন আর গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস কি টি টু। এই জায়গায় উনি বইয়ে দেখতে পারো যে হচ্ছে টি টু আগে দিছে টি ওয়ান পরে দিছে। ওটার বিষয়টা কি জানো? যদি হচ্ছে তোমার টি টু এর আগে দাও তাহলে হচ্ছে তোমার গামাটা, মানে এটা আমি আরেকভাবে লিখতে পারি যে এন আর এই যে গামা মাইনাস ওয়ান না, এটাকে আমি ওয়ান মাইনাস গামা লিখলে, ওয়ান মাইনাস যদি গামা লিখি তাহলে এই জায়গায় টি টু মাইনাস কি আসলে টি ওয়ান হয়ে যাবে। তো যে কোনোটা ইউজ করতে পারো তুমি, আমি নর্মালি হচ্ছে উপরেটা ইউজ করতাম। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? হ্যাঁ হ্যাঁ, সুমাইয়া আক্তার সুমনা ফার্স্টে যাব। আচ্ছা, এই যে এখন থেকে হচ্ছে ফার্স্টে যাব, একটু প্রথমে করে নিলাম। ঠিক আছে, আচ্ছা ফাইন। সাইউল আলিম ক্লিয়ার, ফাইন। হ্যাঁ সবাই একটু বলবা ক্লিয়ার। আচ্ছা, এখন এই সূত্রের যে একটা টার্ম আসছে না গামা, তো এই গামার মানটা কি আমরা জানি? গামার মানটা কি? গামার মানটা হচ্ছে তিন রকম, গামার মানটা তিন রকম আমরা সবাই জানি। সেটা হচ্ছে এক পারমাণবিক, এক পারমাণবিক, এক পারমাণবিকের ক্ষেত্রে এক পারমাণবিক উদাহরণ কি কি? উদাহরণ হচ্ছে আমাদের হিলিয়াম, হিলিয়াম, নিয়ন। হ্যাঁ, হিলিয়াম নিয়ন এগুলোর ক্ষেত্রে কি? এগুলোর ক্ষেত্রে আমাদের 1.67। আর দ্বি পারমাণবিক, দ্বি, আমার লেখা না বুঝলেও কথাটা বুঝো, দ্বি পারমাণবিক, দ্বি পারমাণবিক কি? নাইট্রোজেন, হাইড্রোজেন। ঠিক আছে, এগুলা তো এগুলোর ক্ষেত্রে কত আমাদের 1.44। আর ত্রিপারমাণবিক, ত্রিপারমাণবিকের ক্ষেত্রে কি আমাদের কি কি থাকে? মনে করো ধরো হচ্ছে মিথেন, তাহলে হচ্ছে কি আমাদের ধরো O3, এগুলোর ক্ষেত্রে কত আমাদের 1.33। এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা, এটা একটু মাথায় রাখবা। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা আচ্ছা, এই যে এখন মেনলি হচ্ছে আমরা ইয়ে প্রবেশ করবো। ঠিক আছে, যারা হচ্ছে এখন পর্যন্ত ক্লাসে আসো কেউ হচ্ছে জানো না, এখন মেনলি হচ্ছে আমরা মূল টপিকে প্রবেশ করবো, কিভাবে হচ্ছে সিকিউ আসে সেগুলো হচ্ছে এখন দেখাবো। এই যে তিনটে টার্ম লিখে রেখেছি না, এই তিনটাতে এখন হচ্ছে ফোকাস করবো। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি এতটুকু ক্লিয়ার। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কয়েকটা চলরাশি আসে, সবাই আমরা জানি এগুলো, আশা করি একটু লিখে দিই আমি, তারপর হচ্ছে ওগুলোতে যাইতেছি যে P1 V1 গামা, P2 V2 গামা, তারপর আরেকটা কি আছে আমাদের T1 V1 গামা মাইনাস 1 T2 V2 গামা মাইনাস 1, তারপর আরেকটা কি আছে আমাদের T1 P, আচ্ছা, তারপর আরেকটা কি আছে T1 P 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা। হ্যাঁ, 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা, T2 P2 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা। এই তিনটা সূত্র একটু মনে রাখবা। ঠিক আছে, এই তিনটা সূত্র একটু মনে রাখবা।
ক্লিয়ার? এটা একটু মনে রাখবা, ঠিক আছে? টি পারমাণবিকের গামার মান কত? টি পারমাণবিকের গামার মান তো লিখে দিছি 1.33, দেখা যায় না নাকি? ও আচ্ছা ফাইন, সরি। টি পারমাণবিকের গামার মানটা কত আমাদের? 1.33, ঠিক আছে? 1.33। উদাহরণ কি কি লিখছিলাম? উদাহরণ লিখছিলাম হচ্ছে CH4 আর হচ্ছে O3, এগুলো আর কি। তো এগুলোর ক্ষেত্রে গামার মানটা কত আমাদের? 1.33, একটু মনে রাখবা, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে আমরা ফাইন, আচ্ছা ডান ডান, ওকে। এবার হচ্ছে আমরা মেইন টপিকে প্রবেশ করবো, যে জায়গা থেকে আসলে সিকিউ গুলো আসবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, যারা চলে গেছে একটু কষ্ট করে কাইন্ডলি, হ্যাঁ, যারা চলে গেছে তারা তো আর তোমাদের মতো জ্ঞান নাই। যারা এখন পর্যন্ত আসো তাদের যে জ্ঞান আছে, আর যারা চলে গেছে তাদের জ্ঞান তো সমান না, বুঝো নাই? তো যারা চলে গেছে তাদের একটু মেনশন দাও তো। এখন হচ্ছে আমরা মূল যে জিনিসটা এটা হচ্ছে শুরু করবো, যে জায়গা থেকে সিকিউ আসবে মাস্ট, সেই জায়গাটা হচ্ছে আমরা এখন শুরু করবো। একটু যারা চলে গেছে একটু মেনশন দিয়ে দাও, আর লাইভটা আরেকবার একটু গ্রুপে শেয়ার করে দাও, লাইভটা গ্রুপে আরেকবার একটু শেয়ার করে দাও, আর একটু মেনশন দিয়ে দাও। এবার এই জায়গা থেকে কোশ্চেন আসবেই, ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখো তোমাদের কাজ হয়েছে, লাইভের সংখ্যা বেড়ে গেছে। একটু মেনশন দাও প্লাস একটু শেয়ার করো। এখন আমরা মূল টপিকটা শুরু করবো। আচ্ছা, আমরা শুরু করি। দেখো, কর্মদক্ষতা, হ্যাঁ, মনে রাখবে ভাইয়া যে তুমি যদি এই চ্যাপ্টার পড়লা, বাট এই তিনটা টপিকে যদি হচ্ছে তোমার দুর্বলতা থাকে, তাহলে তুমি অ্যান্সার করতে পারবে না, মানে ভালো করতে পারবে না, ঠিক আছে? এই তিনটা টপিক মাস্ট ভালোভাবে পারতেই হবে। এখন দেখো, আমরা কর্মদক্ষতাটা শুরু করি। কর্মদক্ষতা, কর্মদক্ষতা, কর্মদক্ষতা। তো নর্মালি কর্মদক্ষতা আসলে কি আমরা জানি যে হচ্ছে তোমার কর্মদক্ষতার ক্ষেত্রে কি দ্বারা প্রকাশ করা হয়? এটা দ্বারা প্রকাশ করা হয়, তাই তো? এটা দ্বারা প্রকাশ করা হয়, এটা দ্বারা প্রকাশ করা হয়। এখন এটা আসলে কি? যে Q1। আচ্ছা, নর্মালি আমি যদি একটু বুঝাই তোমাদের, কর্মদক্ষতা আসলে কি? প্রদত্ত শক্তি তার হচ্ছে কি আমাদের কার্যকর শক্তি, কার্যকর শক্তি, ঠিক আছে? কার্যকর শক্তি গুণ কত আমাদের? 100%। এটা হচ্ছে আমাদের কি নর্মালি কর্মদক্ষতা, ঠিক আছে? এখন ইঞ্জিনের ক্ষেত্রে আসলে কি হয় জানো? ইঞ্জিনের ক্ষেত্রে কি হয়, ধরো এটা হচ্ছে একটা ইঞ্জিন, এটা হচ্ছে ধরো তোমার একটা তাপ উৎস থাকে, আর এদিকে একটা তাপ গ্রাহক থাকে, ঠিক আছে? তাপ গ্রাহক থাকে, আর এই জায়গা দিয়ে ধরো মেইনলি হচ্ছে তোমার কি কাজটা হয়। তো তাপ উৎসের ক্ষেত্রে এটা হচ্ছে ধরো তাপ উৎস, হ্যাঁ, আর এটা কি আমাদের তাপ গ্রাহক, এখন তাপ উৎসের ক্ষেত্রে যেহেতু এটা তাপ উৎস, এই জন্য এই জায়গায় তাপমাত্রা কি সবচেয়ে বেশি হয়। তো এই জায়গায় যে তাপমাত্রা এটা T1 দ্বারা প্রকাশ করা হয়, আর এই জায়গায় যে তাপটা থাকে সেটা কি আমাদের Q1। তাপ গ্রাহকের ক্ষেত্রে যে তাপমাত্রা সেটা কি T2, আর হচ্ছে কি আমাদের যে তাপটা সেটা কি আমাদের Q2, এটা মনে রাখবা। তো এই জায়গায় যেহেতু এটা উৎস, অবশ্যই কি T1 সবসময় বড় হবে, T1 সবসময় কি T2 এর চেয়ে কি বড় হবে, মনে রাখবা। যে তাপ উৎসের তাপমাত্রা সবসময় কি আমাদের তাপ গ্রাহকের চেয়ে বড়, এবং কি তাপ উৎসে তাপের পরিমাণও কি হবে আমাদের তাপ গ্রাহকের চেয়ে বড় হবে, Q2 বড় হবে। এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা। এখন কাজটা কি হয়, এই জায়গা থেকে মেইনলি কাজটা হয়। সো বুঝতেই পারতেছো যে প্রদত্ত শক্তি কি আমাদের Q1টা, বুঝছো? প্রদত্ত শক্তি আসলে আমাদের Q1, মানে তাপ উৎসে যে পরিমাণ তাপ থাকে সেটাই কি আমাদের প্রদত্ত শক্তি। এই জন্য প্রদত্ত শক্তির জায়গায় আমরা কি লিখি? Q1 লিখি, বুঝছো? প্রদত্ত শক্তির জায়গায় Q1 লিখি, ফাইন। এখন তাপ গ্রাহকে নর্মালি কি হয় আমি বলি, এই জায়গায় ধরো একটা নির্দিষ্ট পরিমাণ তাপ উৎপন্ন হয়, তো এই তাপের কিছু একটা অংশ কি তাপ গ্রাহকে জমা হয়, আর বাকি অংশটুকু মানে Q1 থেকে Q2 বাদ দিলে যা থাকে তাই কি আমাদের কাজ হিসেবে পরিণত হয়। অর্থাৎ তুমি যদি এনে কাজ বলতে চাই যে কাজটা কত আসলে, সেটা হচ্ছে Q1 মাইনাস Q2, কি আমাদের Q2, যে পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে তার থেকে Q2 বাদ দিলে কি আমাদের কাজটা পাই। সো এই যে
কার্যকর শক্তির জায়গায় কি আমরা কাজটা বসাই দিই আসলে। আমরা আসলে কি করি, কার্যকর শক্তির জায়গায় কাজটা বসাই দিই, তাহলে কি দাঁড়াইলো যে Q1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1, ঠিক আছে, ইনটু কত আমাদের 100%, এই হচ্ছে কথা। এখন এটা যদি আমরা একটু মডিফাই করি তাহলে কিরকম লেখা যায়, 1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1, হ্যাঁ, গুণ কত আমাদের 100%, বুঝছো, এই হচ্ছে কথা। এখন এই জায়গায় একটা সূত্র আছে, সূত্রটা কি, যে কার্নো ইঞ্জিন বা প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে এটা লেখা যায় যে Q1 ডিভাইড বাই Q2। আচ্ছা আমি এবার লিখি যে কার্নো বা প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে Q2 ডিভাইড বাই Q1 ইকুয়ালস টু T2 ডিভাইড বাই আমাদের T1। আচ্ছা, Q2 ডিভাইড বাই আমাদের T1, এটা হচ্ছে লিখতে পারি, বুঝছো, এটা লিখতে পারি। এখন তাহলে এই জায়গায় 1 মাইনাস এই যে Q2 ডিভাইড বাই Q1 এর বদলে আমরা কি T2 ডিভাইড বাই Q1 লিখতে পারি না? তাহলে আমরা এই জায়গায় T2 ডিভাইড বাই T1 লিখতে পারি গুণ 100%। এই জন্য এটাও কি আমাদের একটা সূত্র, আর কি আমাদের এটা হচ্ছে কি আমাদের আরেকটা সূত্র। দুইটাই মনে রাখবা, দুইটাই কাজে লাগে, ঠিক আছে, দুইটাই মনে রাখবা। বুঝছো, এই দুইটাই মনে রাখবা। আচ্ছা এখন দেখাবো এই জায়গা থেকে কোশ্চেনটা আসলে কিভাবে আসে, এগুলো সূত্র বা বেসিক টেসিক একটু দেখাই দিলাম, এটা যেহেতু হট টপিক আর কি। ক্লিয়ার সবাই? আচ্ছা সুমাইয়া আক্তার সুমনা, আসলে এনে তো সবার কথা চিন্তা করতে হয়, বুঝো নাই, দেখেছো হয়তো বা তোমার একটু আছে, এই জন্য হচ্ছে তুমি এরকম বলতেছো, বাট অনেকের হয়তো বা একটু সমস্যা আছে, এই জন্য সূত্রগুলো তো অন্তত দেখাইতে হবে, যেহেতু এই তিনটা হট টপিক, ফলে সূত্রগুলো একটু দেখাই, তারপরে তো হচ্ছে অঙ্ক নিয়ে আলোচনা করতে হবে, না হলে কেমনি, বুঝো নাই, সবার অবস্থা তো আর এক না, আমাদের তো সবার কথা চিন্তা করতে হবে। হ্যাঁ সাকিবা বলছে ক্লিয়ার, উম্মে সালমা ক্লিয়ার, ফাইন, আচ্ছা ফাইন। এখন এই জায়গা থেকে কোশ্চেন কিভাবে আসবে, এই জায়গা থেকে কোশ্চেনটা কিভাবে আসবে, দেখো কোশ্চেনটা কিভাবে আসবে আমি বলি। এই জায়গা থেকে তোমার বলবে, বুঝছো, তোমারে আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাই। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা দেখো এই জায়গা থেকে কোশ্চেনটা কিভাবে আসবে, ধরো হচ্ছে তোমার এরকম দিল যে কোন একটা ইঞ্জিনের T1 দিল, হ্যাঁ T1 দিল ধরো হচ্ছে 500 কেলভিন, T2 দিল হচ্ছে তোমার 300 কেলভিন, ঠিক আছে, T2 দিল 500 কেলভিন দিয়ে। আচ্ছা এখন বললো হচ্ছে তোমার এটা বের করতে, এটা তো আমরা সবাই পারবো, আমরা জানি যে সবাই পারি যে N1 মাইনাস T2 ডিভাইড T1, মানে বসাই দিলেই কি অঙ্ক শেষ, তাই না? এটা আমরা সবাই পারবো, ফাইন। আচ্ছা এখন একটু ফাস্টে যাই, মানে এখন হচ্ছে গভীরে যাই, কি করবো, ধরো হচ্ছে তোমার এরকম দিল যে T1টা দেওয়া আছে, হ্যাঁ T1টা দেওয়া আছে, আর হচ্ছে কর্মদক্ষতা, এবার ধরো তোমার 300 কেলভিন এটা দেওয়া নাই, T2টা দেওয়া নাই, ঠিক আছে, T2টা দেওয়া নাই, বলা হয়েছে কর্মদক্ষতা হচ্ছে 70%, কি বলা হলো যে T1 500 কেলভিন এটা বলা হয়েছে, আর কি কর্মদক্ষতা হচ্ছে 70% বলা হয়েছে, তাহলে T2টা কত এটা বের করতে বলছে, কি করবা তুমি, জাস্ট এভাবে করবা, মনে রাখবা যে তুমি এই যে 70% না, এই 70% এর বদলে তুমি একদম এই জায়গায় ডিরেক্ট 0.7 লিখে ফেলবা, মানে কি এই 70 ডিভাইড বাই 100 কত হবে 0.7 না, এই 0.7 কি একদম ডিরেক্ট লিখে ফেলবা। আর মনে রাখবা যে এই 100% এই জায়গায় কোনো এর ক্ষেত্রে আসলে কাজে লাগে না, তুমি যদি ডিরেক্টলি এইভাবে লিখে ফেলো তাহলে এই 100% তোমার এই জায়গায় দিতে হবে না, বুঝছো। আচ্ছা তারপরে কি করবা যে 1 মাইনাস
1 মাইনাস T2 ডিভাইড বাই T1। আচ্ছা আমাদের চাইছে কি এবার T2, দেওয়া আছে কি T1 কত 500 কেলভিন, আর T2 টা হচ্ছে চাইছে। তাহলে আমরা কি করব, আমরা যেটা করব খেয়াল করো যে ব্র্যাকেটটা উঠাই দেই, এই যে জিনিসটা এই পাশে নিয়ে এসে বলবো যে 500 ডিভাইড বাই আমাদের T2, আর এই পাশে কি 1 মাইনাস 0.7 অর্থাৎ কত 0.3, আর এই জায়গায় কত হবে আমাদের 500 ডিভাইড বাই T2। এর মানে আসলে আমাদের T2 টা কত হবে, T2 টা হবে আমাদের 500 ডিভাইড বাই 0.3 করলে যা হয় আর কি, ঠিক আছে? এত কি আমাদের। আচ্ছা একটা ভুল করছি কি বলতো, এই যে 500 আমি ডিরেক্ট হচ্ছে সেলসিয়াসে বসাই ফেলছি, সেলসিয়াসে বসালে কিন্তু একদম ভুল, এই অঙ্ক কিন্তু একদম পুরোটা ভুল, বুঝছো? এই ভুল করা যাবে না, এই ভুল করাই যাবে না, এই ভুল করাই যাবে না। তোমার এই জায়গায় 500 ডিরেক্টলি বসানো যাবেই না, বুঝছো? অবশ্যই কি এই জায়গায় 500 প্লাস কি আমাদের 273 করতে হবে, মানে সেলসিয়াস থেকে কি অবশ্যই কেলভিন স্কেলে নিতে হবে, সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে নিতে হবে। 500 প্লাস 273 করলে কত হয় 500 200 700 773, 773, বুঝছো? 773, 773, এই জায়গায় কত হবে আমাদের 773। ক্লিয়ার? এটা কোথায় আর কি যা অ্যান্সার হয় তাই কি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার সবাই। ও আচ্ছা আচ্ছা সরি, আচ্ছা সরি, হ্যাঁ নুসরাত জান সাকিবা ফাইন, ভালো অ্যান্সার দিচ্ছ। হ্যাঁ আমি তো 500 কেলভিন লিখছি আসলে, সরি। তাহলে যেহেতু 500 কেলভিন লিখছি তাহলে হচ্ছে 273 যোগ আচ্ছা এই জায়গায় ধরো, হ্যাঁ সহজ বুদ্ধি সেলসিয়াস দিয়ে দাও, ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? ডিগ্রি সেলসিয়াস যদি দেওয়া থাকে তাহলে কি আমাদের এটা করতে হবে, এভাবে করতে হবে। হ্যাঁ তোমাদের মনোযোগ টেস্ট করলাম যে তোমরা মনোযোগী আছো কিনা। দিয়া সরকার, হালিমা, তারপর হচ্ছে সাকিবা, সবাই হচ্ছে মনোযোগ আছো দেখলাম, গুড, ঠিক আছে। হ্যাঁ মোহাম্মদ ইমরান হোসেন, ঠিক আছে ফাইন, মনোযোগ আছো অনেক, গুড। আচ্ছা তাহলে হচ্ছে এইভাবে করতে হবে। এখন আমাদের কোশ্চেন আর একটু ডিপলি আসে, কোশ্চেন আরো একটু ডিপলি আসে, কিভাবে আসে আমাদের কোশ্চেন এইভাবে বলে যে দেখো, এইভাবে না বলে আমাদের আরো এইভাবে বলে যে তোমার উৎসের তাপমাত্রা, কোশ্চেনটা এইভাবে হয় যে উৎসের তাপমাত্রা, ধরো এইভাবে বলে সেম কোশ্চেন আমি যেটা লিখছি, বুঝছো? আমি যেটা লিখছি এই কোশ্চেনটা এভাবে আসে আর কি, ধরো উৎসের তাপমাত্রা, তাপমাত্রা স্থির রেখে, স্থির রেখে কি ব্যবস্থা গ্রহণ করলে, কি ব্যবস্থা গ্রহণ করলে করলে কর্মদক্ষতা, কর্মদক্ষতা তোমার হচ্ছে কি হবে, ধরো এখন 70% আছে না, বলবে যে হচ্ছে 80% হবে, 80% হবে, বুঝছো? এরকম বলবো যে উৎসের তাপমাত্রা স্থির রেখে কি ব্যবস্থা গ্রহণ করলে কর্মদক্ষতা কি আমাদের 80% হবে, এই হচ্ছে কথা। তাহলে তুমি কি করবা, নর্মালি একদম সিম্পল, যে এই জায়গা থেকে দেখো কি করবা, প্রথমত এই কোশ্চেনটা আরেকটু কঠিন করা যায়, হ্যাঁ আরেকটু কঠিন করা যায়, আস্তে আস্তে আমি করতেছি। দেখো এই জায়গা থেকে ধরো হচ্ছে তোমার এটা আসলো যে উৎসের তাপমাত্রা স্থির রেখে কি ব্যবস্থা গ্রহণ করলে কর্মদক্ষতা কি আমাদের 80% হবে। তো সেম একদম যে তুমি হচ্ছে কি করবা, কর্মদক্ষতা 80% বলছে, তাহলে হচ্ছে তো মানে এনে কত 0.8, আর হচ্ছে এনে কত 1 মাইনাস T2 ডিভাইড বাই T1, T2 ডিভাইড বাই T1, তাহলে T1 কত আমাদের বলছে উৎসের তাপমাত্রা স্থির রাখতে বলছে, সেটা T2 ছিল না, আচ্ছা T2 ডিভাইড বাই T1 আগের অঙ্কটাতে। আচ্ছা হ্যাঁ এই যে আঞ্জুমান বিনতে আনারুল, ঠিক বলছো, এই জায়গা হচ্ছে T2 ডিভাইড বাই T1 হবে। আসলে গরমে প্লাস হচ্ছে আমার আশেপাশে হচ্ছে একটু সমস্যা হয়েছে, তো এই জন্য একটু মিস্টেক হয়ে যাচ্ছে। আঞ্জুমান আক্তার
আঞ্জুমান বিনতে আনারুল, ঠিক বলছো। আগের অঙ্কটা একটু ছিল আমাদের এই টি টু ডিভাইডেড টি ওয়ান হইতো আর কি, মেবি হচ্ছে আমি টি ওয়ান ডিভাইডেড টি টু ওই করেছিলাম আর কি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন কি বলছে তাহলে আমাদের উৎসের তাপমাত্রা স্থির রেখে, আচ্ছা এই জন্য হচ্ছে আমি এই যে পুরোটা করতেছি, এই জন্য মেনলি হচ্ছে আমি পুরোটা করতেছি, হ্যাঁ বলো না ভাই, এই জন্যই হচ্ছে আমি পুরোটা করতেছি, আগেরটা হচ্ছে একটু রং হয়েছিল। দেখো তাহলে টি টু ডিভাইড বাই টি ওয়ান আমাদের কি বলছে, উৎসের তাপমাত্রা স্থির রাখতে বলছে। এর মানে টি ওয়ানটা আমাদের কি স্থির রাখতে বলছে, এই যে 500 কেলভিন, এটা হচ্ছে আমাদের কি স্থির রাখতে বলছে। তাহলে 500 কেলভিন যদি আমরা স্থির রাখি, 500 ডিগ্রি সেলসিয়াস আছে, সো আমরা এবার কি করব, 500 প্লাস 273 বসাবো, ক্লিয়ার। আচ্ছা তাহলে আমরা যেটা করব, দেখো এই পাশে কি টি টু ডিভাইড বাই কি 500 প্লাস 273 মানে কত, 773, আর এদিকে কত 1 মাইনাস 0.8, তাহলে আমাদের টি টু ডিভাইড বাই 773 0. কত আমাদের 2, সো আলটিমেটলি টি টু হচ্ছে আমাদের 0.2 গুণ হচ্ছে 773, ঠিক আছে। করলে যা আসে তাই আমাদের অ্যান্সার। তাহলে বলছে যে উৎসের তাপমাত্রা স্থির রেখে কি ব্যবস্থা গ্রহণ করলে কর্মদক্ষতা 80% হবে। এখন তোমার কোশ্চেনটা হচ্ছে এইভাবে হবে, দাঁড়াও একটু ক্যালকুলেটরটা দেখাই। ধরো হচ্ছে তোমার এটা যদি আমি করি 0.2 গুণ হচ্ছে 773, 154.6, 154.6 কেলভিন, 6 কেলভিন। এখন প্রশ্নে আসলে প্রশ্ন তোমার এই জায়গায় ধরো তাপমাত্রা দেওয়া থাকবে এরকম, তাপমাত্রা ধরো হচ্ছে তোমার ধরো বলা হলো এরকম যে তোমার 180.5 কেলভিন, হ্যাঁ টি টুটা ধরো 180.5 কেলভিন বলা হয়েছিল। তাহলে বলা হলো যে উৎসের তাপমাত্রা স্থির রেখে কি ব্যবস্থা গ্রহণ করলে কর্মদক্ষতা 80% হবে। তাহলে তুমি দেখতেই পারতেছো যে গ্রাহকের তাপমাত্রা কমাতে হবে, কতটুকু কমাতে হবে লিখে দিবা, এভাবে লিখে দিবা যে সুতরাং তাপ গ্রাহকের তাপমাত্রা, তাপ গ্রাহকের তাপমাত্রা কমাতে হবে, কমাতে হবে কত, আমাদের হচ্ছে কত ছিল 180.5, 180.5 মাইনাস হচ্ছে কত করবো 154.6, বুঝছো। করে দিলে কি আমাদের কত কত কমাইতে হবে, 180.5 থেকে 180 পয়েন্ট দিতে হবে না, দিতে হবে না, 180.5 মাইনাস হচ্ছে 154.6 করলে 25.9, 25.9 কেলভিন হচ্ছে কি আমাদের কমাইতে হবে। $25.9 কেলভিন হচ্ছে কি আমাদের কমাইতে হবে, ঠিক আছে। আচ্ছা নিচের সংখ্যাটা যদি না দেখা যায় বলে দিই চাচ্ছি 25.9 হবে আর কি, 25.9। আচ্ছা নিচের লেখা ঠিক আছে। ঠিক আছে আচ্ছা এই হচ্ছে কথা। তো কর্মদক্ষতা থেকে এই ধরনের কোশ্চেন আসবে আর কি, যে কতই করতে হবে। আরো একটা কোশ্চেন আসে কর্মদক্ষতা থেকে, হ্যাঁ 180.5 তো লিখছি, আমি বলছি যে কত কমাইতে হবে, গ্রাহকের তাপমাত্রা কত কমাইতে হবে। তো 180.5 থেকে 154.6 বাদ দিলে যা থাকে তাই হচ্ছে আমাদের কি কমাতে হবে।
আচ্ছা 180.5 মানে যদি তোমার বলে যে উৎসের তাপমাত্রা স্থির রেখে কি ব্যবস্থা গ্রহণ করলে কর্মদক্ষতা 80% হবে, তুমি চাইলে এই জায়গায় অ্যান্সার দিয়ে দিতে পারো যে হচ্ছে তোমার কই গেল T2, T2 এটা তো হচ্ছে আমি ধরে নিলাম আর কি। হ্যাঁ, T2 এটা তো হচ্ছে আমি ধরে নিলাম যে 180.5, এটা হচ্ছে জাস্ট ধরে নিলাম। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে তোমার এরকম একটা তাপমাত্রা দেওয়া থাকবে আর তোমার অ্যান্সার করে বের হয়েছে কত 154.6, তো কত কমাইতে হবে 25.9 কমাইতে হবে আর কি এরকম। আচ্ছা টপিক গেল। আচ্ছা 1 মিনিট একটু কাজ করি। আচ্ছা আমাদের আমার হচ্ছে এই ক্যালকুলেশন হচ্ছে একটু ভুল হওয়ার কারণ হচ্ছে আমি বারবার হচ্ছে আমার ফোনটা হচ্ছে আজকে বাইরে গেছিল, মানে একজন বাইরে নিয়ে গেছিল, এই জন্য হচ্ছে বারবার ল্যাপটপ দেখতে যাই হচ্ছে আমার একটু সমস্যা হইতেছে। তো আমার ফোনটা হচ্ছে আমি একটু লগ ইন করে নিতেছি। 1 মিনিট একটু সবাই ওয়েট করো, ফোনটা দাও তো। হ্যাঁ T2 অনেক সময় দেওয়া থাকে, মোহাম্মদ ইমরান হোসেন T2 অনেক সময় দেওয়া থাকে। তো দেওয়া থাকলে হচ্ছে তোমার কি হচ্ছে বিয়োগ করতে হবে যে কতটুকু হচ্ছে ই করতে হবে। আবার অনেক সময় এটাও বলে যে হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা কত হলে এটা সম্ভব হবে, তো তখন হচ্ছে তোমার বিয়োগ ঠিক করতে হবে না, তখন হচ্ছে T2টা দেওয়াই থাকবে না, তখন হচ্ছে জাস্ট বের করলেই হবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমরা 1 মিনিট একটু একটু হচ্ছে গল্প করি। কে কোন জায়গা থেকে আসো একটু বলো তো আমাদের দেখি, কে কোন জায়গা থেকে আসো, কে কোন এলাকা থেকে আসো একটু বলো তো দেখি। কে কোথায় থেকে আসো, কোন এলাকা থেকে আসো একটু বলো তো দেখি। আচ্ছা আবু রায়হান রংপুর। Fine. আচ্ছা শাকিলা আফরোজ আছে হচ্ছে রাজশাহী থেকে, আঞ্জুমান মিনতে আরল হচ্ছে হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা থেকে না। আচ্ছা আর সাকিবা হচ্ছে বরিশাল থেকে। সাকিবা তো হচ্ছে কাব্য ভাইয়া আর হচ্ছে অনেক মাহমুদ ভাইয়া এলাকার মানুষ আর কি। তোমরা কি জানো যে কাব্য ভাইয়া আর হচ্ছে অনেক ভাইয়ার বাড়ি হচ্ছে বরিশাল। আচ্ছা হালিমা হচ্ছে সিরাজগঞ্জ থেকে, সুমিয়া তাসনিম শশী হচ্ছে ঝিনাইদহ থেকে, মারিয়া জাহান গাজীপুর থেকে, ইমরান হোসেন চট্টগ্রাম থেকে, আচ্ছা ব্রুনামাই গাইবান্ধা থেকে। আচ্ছা আমি হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে জামালপুর। হ্যাঁ হোম ডিস্ট্রিক্ট হচ্ছে জামালপুর, বাট আমি এখন ঢাকায় থাকি আর কি। আচ্ছা ফাইন, এখন হচ্ছে আচ্ছা এখন থেকে হচ্ছে আমাদের এখন আর ওই প্রবলেমটা হবে না। একটু আগে আমার হচ্ছে একটা ফোনের সমস্যার জন্য এই প্রবলেমগুলো আর কি হইলো আর কি, এখন থেকে ঠিক হবে। আচ্ছা তাহলে আমাদের কর্মদক্ষতার গণ এবার হচ্ছে কার্নো ইঞ্জিন। আচ্ছা কার্নো ইঞ্জিন থেকে খুব ভালোভাবে হচ্ছে আমাদের পারতে হবে, কার্নো ইঞ্জিন সম্বন্ধে খুব ভালোভাবে আমাদের ধারণা থাকতে হবে। আমি এটা বুঝিয়ে দিই, কার্নো ইঞ্জিন থেকে খুব ভালো ধারণা থাকতে হবে। আচ্ছা তো খেয়াল করো, কার্নো ইঞ্জিনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কার্নো ইঞ্জিনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমি বললাম যে এই জায়গায় ধরো হচ্ছে তাপ স্থানাঙ্ক দেওয়া আছে যে P1 V1, হ্যাঁ P1 V1 আর কি দেওয়া আছে আমাদের T1 স্থানাঙ্ক। আর এই জায়গায় ধরো দেওয়া আছে হচ্ছে P2 V2 T2, সরি T1 দেওয়া আছে, জায়গায় T1 স্থানাঙ্ক দেওয়া আছে। আর এই জায়গায় হচ্ছে P3 V3, হ্যাঁ আর হচ্ছে T2।
আর এদিকে দেওয়া হচ্ছে তোমার T4 B4 T2। ঠিক আছে, এই হচ্ছে কথা। এখন কার্নো ইঞ্জিন থেকে আমাদের খুব ভালোভাবে যে আইডিয়াগুলো থাকতে হবে, হ্যাঁ, কার্নো ইঞ্জিন থেকে আমাদের খুব ভালোভাবে যে আইডিয়াগুলো থাকতে হবে সেগুলো হচ্ছে, কি বলছো, বিরতি তো দিছিলাম, এই যে গল্প করলাম ইমরান হোসেন, আর বিরতি দিলে আমার সব চলে যাবে। আচ্ছা খেয়াল করো, বিরতি দেওয়া লাগবে না, আমাদের ক্লাসটা হচ্ছে আর বেশি সময় লাগবে না আর কি। P1 V1 T1 P2 V2 T2 P3 V3 T2 P4 B4 T2 দেওয়া আছে। আচ্ছা কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে প্রথম যে চক্রটা এটা হচ্ছে কি আমাদের সমুষ্ণ প্রক্রিয়া চক্র, সমুষ্ণ প্রসারণ, দেখা যায় উপরে সমুষ্ণ প্রসারণ। ঠিক আছে, আর একদম নিচের যে চক্রটা এটা মনে রাখবা, এটা হচ্ছে আমাদের সমুষ্ণ সংকোচন, আর এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রসারণ, আর এটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন, ঠিক আছে, এই হচ্ছে কথা। এখন মনে রাখবা যে সমুষ্ণ প্রসারণ, তাই না, সমুষ্ণ, এই যে সমুষ্ণ কথাটার মানে কি, আমরা জানি সবাই যে এই জায়গায় সমুষ্ণ কথাটার মানে হচ্ছে টি সেম থাকবে। এই জন্যই দেখো যে এই জায়গায় যে স্থানাঙ্ক T1, এই জায়গায় ওই স্থানাঙ্ক কি আমাদের T1ই কিন্তু আছে। ঠিক আছে, তাপমাত্রা এই জায়গায় কত T1 আছে, এই জায়গায় কি আমাদের T1ই কিন্তু আছে। কারণ হচ্ছে কি তাপমাত্রা সেম থাকবে, এই লাইন বরাবর কি টি সেম, মানে কি আমাদের টি সেম, এই লাইন বরাবর কি সেম, মানে এই জায়গায় যে তোমার যে টি আছে এই জায়গায় কি তোমার সেম টি আছে। এই জন্য এটাকে কি বলা হইতাছে সমুষ্ণ সংকোচন, সরি সমুষ্ণ প্রসারণ। ঠিক আছে, আচ্ছা, আর এই যে প্রক্রিয়াটা এটাকে বলা হয় কি আমাদের সমুষ্ণ সংকোচন। এই জায়গায়ও কি সমুষ্ণ কথাটা আছে না, সমুষ্ণ, এই জায়গায় এই জন্য এই পুরো লাইনে কি আমাদের টি সেম, এই পুরো লাইনে কি আমাদের টি সেম, এই জায়গায় যে টি এই জায়গাও কি আমাদের সেম টি হবে। ঠিক আছে, আচ্ছা, রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয়, আমরা জানি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি জিরো হয়, আমরা কি জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিউ হচ্ছে জিরো হয় না, ডিকিউটা কি আমাদের জিরো হয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউটা কি আমাদের জিরো হয়, ফাইন। এটাও কি একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সো এই প্রক্রিয়াও কি আমাদের ডিকিউটা আসলে জিরোই হবে, ঠিক আছে, আচ্ছা। এখন এই জায়গা থেকে প্রশ্ন যেভাবে আসে, এই প্রশ্নগুলো যদি আমি একটু লিখি তোমাদের, হ্যাঁ, এই প্রশ্নগুলা যদি হচ্ছে একটু তোমাদের দেখাই, এই জায়গা থেকে যে প্রশ্নগুলো আসে আমাদের, প্রশ্নগুলো হচ্ছে যে তোমার একটু ওয়েট, প্রশ্নগুলো আমি একটু বের করি। দেখো খেয়াল করো, প্রশ্নগুলো হচ্ছে এরকম যে তোমার এই জায়গা থেকে বলে যে তাপ গ্রাহকের, আমি প্রশ্নগুলো একটু লিখি যে তাপ গ্রাহকের তাপমাত্রা কত, তাপ গ্রাহকের তাপমাত্রা, আমরা সবাই জানি যে তাপ গ্রাহকের তাপমাত্রা কত আমাদের T2, সো T2টা আমাদের বের করতে বলে যে T2 ইকুয়াল টু হোয়াট, তাপ গ্রাহকের তাপমাত্রা বা T2 ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমাদের অন্য সময় বলা হচ্ছে এরকম যে তোমার এন্ট্রপির পরিবর্তন, বুঝছো, এন্ট্রপির পরিবর্তন বলে এরকম যে চক্রটির তৃতীয় ধাপে, বা হচ্ছে ধরো চক্রটির মোট এন্ট্রপির পরিবর্তন, পরিবর্তন বের করতে বলে। ঠিক আছে, আচ্ছা, তারপর অনেক সময় আবার কি বের করতে বলে, অনেক সময় আরো বের করতে বলে তোমার হচ্ছে যে চক্রটি কার্নো ইঞ্জিন কিনা, চক্রটি বা ইঞ্জিনটি কার্নো ইঞ্জিন কিনা,
ঠিক আছে, কার্নো ইঞ্জিন কিনা এরকম বলে, ঠিক আছে, চক্রটি বা ইঞ্জিনটি কি আমাদের কার্নো ইঞ্জিন কিনা এরকম বলে, অথবা বলে হচ্ছে যে প্রত্যাগামী ইঞ্জিন কিনা, প্রত্যাগামী ইঞ্জিন কিনা, ইঞ্জিন কি না, ঠিক আছে, এরকম হচ্ছে বলে আমাদের এই প্রশ্নগুলো হচ্ছে আসে আমাদের, বুঝছো সবাই? এই প্রশ্নগুলো হচ্ছে আমরা যদি এই জায়গা থেকে সলভ করি তাহলে আমাদের ইনশাআল্লাহ হয়ে যাবে। ক্লিয়ার? এই প্রশ্নগুলো যদি হচ্ছে আমরা এই জায়গা থেকে সলভ করি তাহলে কি আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ কার্নো ইঞ্জিন। আচ্ছা আজান দিচ্ছে। আচ্ছা মানে ব্যাপার হচ্ছে তোমার একটু পরে আর কি 9টা বাজে হচ্ছে এই পেজে হচ্ছে আবার লাইভ ক্লাস হচ্ছে, কাপু ভাইয়ের হচ্ছে আবার লাইভ ক্লাস আছে, ঠিক আছে, এই জন্য হচ্ছে বিরতি দেওয়া যাবে না, বিরতি দিলে টাইম শর্ট হয়ে যাবে আর কি। কাপু ভাইয়ের লাইভ ক্লাস আছে তো 9টা বাজে, এই জন্য 9টার আগে হচ্ছে আমাদের শেষ করতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন খেয়াল করো সবাই, আমরা এই জায়গা থেকে এই প্রশ্নগুলো যদি সলভ করতে পারি তাহলে হচ্ছে ইনশাআল্লাহ আমাদের হয়ে যাবে। তাহলে আমরা কার্নো ইঞ্জিন থেকে যে কোনো ম্যাথ আসলে আমরা কি পারবো যদি আমরা এই কোশ্চেনগুলো সলভ করতে পারি। আমরা কিভাবে করব? আমাদের কি বলছে প্রথম কোশ্চেনটা দেখো, যে এটা যদি দেখি যে গ্রাহকের তাপমাত্রা T2 কত, এর মানে আসলে আমাদের দেখো এই যে এই T2টা আছে না, এই T2টা আমাদের বের করতে বলছে, এই T2টা কি আমাদের বের করতে বলছে, ফাইন, ওকে। এখন এই T2টা তুমি কিভাবে বের করবা, এই T2টা তুমি কিভাবে বের করবা, তুমি দেখো, তুমি অবশ্যই আমাদের মনে রাখতে হবে এটা কি আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া, একটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি বলতো, আমরা জানি না যে এরকম যে T1 V1, হ্যাঁ, T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস 1, এই সূত্রটা কি আমরা সবাই জানি? হ্যাঁ, এই সূত্রটা কি আমরা সবাই জানি? এই সূত্রটা কি আমরা সবাই জানি যে T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু কি T2 V2 গামা মাইনাস 1। সো এই জায়গা থেকে ধরা হচ্ছে তোমার T2টা বের করতে বলবো, হ্যাঁ, ধরা হচ্ছে তোমার T2টা বের করতে বলবো, তাহলে কি হবে, তাহলে তুমি কি করবা দেখো, তাহলে যেটা হবে যে V2 V1 ডিভাইড বাই V2, হ্যাঁ, V1 ডিভাইড বাই V2 গামা মাইনাস 1 ইন্টু কি আমাদের T1 থাকবে, ইন্টু হচ্ছে আমাদের কি T1 থাকবে, বুঝছো? তাহলে কোনো সময় যদি হচ্ছে তোমার গ্রাহকের তাপমাত্রা বলে, দেখো আমি মান দেই নি, বুঝছো, কোনো সময় যদি গ্রাহকের তাপমাত্রা বের করতে বলে তাহলে তুমি কোন প্রসেসে আগাবা, অঙ্কটা অ্যাপ্রোচ করবা কিভাবে, তুমি এই সূত্র দিয়ে অ্যাপ্রোচ করবা যে T1 V1 গামা মাইনাস 1 T2 V2 গামা মাইনাস 1। সো এই জায়গা থেকে ইজিলি কি তোমার T2টা বের করা পসিবল। সো এই জায়গায় কি দেওয়া থাকতে হবে, অবশ্যই কি তোমার T1টা আসলে দেওয়া থাকবে এবং এই V1 V2 ও কি তোমার দেওয়া থাকবে, আমার কথা বুঝছো, V1 V2 ও কি আমাদের দেওয়া থাকবে, V1 V2 ও দেওয়া থাকবে। আর যদি না দেওয়া থাকে তাহলে কিভাবে বের করা যাবে সেটাও দেখাইতাছি, ঠিক আছে, আস্তে আস্তে আমরা আগাই, সাউন্ড হয় কিছু ক্লিয়ার? আচ্ছা এটা আসলে কি ক্লিয়ার? তাহলে কোনো সময় যদি তোমার T2 বের করতে বলে তাহলে তুমি এই প্রসেসে কি অ্যাপ্রোচ করবা, ফাইন। এখন বাই এনি চান্স ধরো হচ্ছে তোমার এই V1 আর V2টা দেওয়া নাই, কথা বুঝো, যারা এই যে এতক্ষণ ধরে যারা বলতেছিল যে ভাইয়া ফার্স্টটা গান বা হচ্ছে আরো ভালো জিনিস দেখান, এখন হচ্ছে কিন্তু সেই জিনিসগুলো দেখাইতাছি, এগুলো থেকে একদম মানে ড্যাম শিওর থাকবে কোশ্চেন আসবে আর কি এই জায়গা থেকে। এখন ধরো তোমার হচ্ছে এই V1 মানে ধরো হচ্ছে V2, আচ্ছা এই জায়গায় দেখো, এই জায়গায় আমাদের যেহেতু আমরা এই প্রক্রিয়া নিয়ে কাজ করতেছি, সো আমাদের কি V1 ডিভাইড বাই V2, V1 কি V1 হচ্ছে আদি, এই জায়গায় এই সূত্রের V1 মানে কি আদি আয়তন, আর সূত্রের V2 মানে কি শেষ আয়তন। এখন তাহলে কেউ বলতে পারবা দেখো যে T2 T1 V1 বলতে আসলে কি, V1 বলতে আসলে এই জায়গায় V2, সো ধরো এই V2 এর মানও দেওয়া থাকতে পারে অনেক সময়, সো V1 বলতে কি আসলে আমাদের এই জায়গায় V2, আর V2 বলতে আসলে কি আমাদের মানে শেষ আয়তন কত আমাদের V3, তাহলে আমাদের কি V3 গামা মাইনাস 1। এখন তোমার অবশ্যই কি V2 বা V3 এর মান দেওয়া থাকবে, V2 বা V3 এর মান কি আমাদের দেওয়া থাকবে, ক্লিয়ার? আর কোনো সময় যদি তোমার দেখো যে এই V2টা দেওয়া নাই,
হ্যাঁ, এই ভিডিওটা ধরো কোনো সময় যদি দেওয়া না থাকতে পারে, যদি দেওয়া না থাকে তাহলে তুমি অবশ্যই মনে রাখবা যে এই জায়গায় তাহলে অবশ্যই পি এর মান দেওয়া থাকবে। তাহলে পি এর মান দেওয়া থাকলেও তুমি হচ্ছে কি এই ভিডিওটা বের করতে পারবা। কি প্রসেসে? যারা একটু অ্যাডভান্স করতে চাও তারা একটু দেখে নাও। তাহলে তুমি তখন করবা হচ্ছে এই সূত্র দিয়া, যে হচ্ছে P1 V1 ইকুয়ালস টু কি P2 V2। এই সূত্র দিয়ে হচ্ছে কি তখন তুমি হচ্ছে এই যে V1 V2 এর মানটা কি আসলে এই জায়গা থেকে বের করতে পারবা আর কি। ঠিক আছে? যারা হচ্ছে একটু থিঙ্কিং করতে চাও তারা হচ্ছে এটা নিয়ে চিন্তা করবা, আমি ইজিলি বলে দিলাম জাস্ট। ওকে, হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এখন এখন খেয়াল করো, তাহলে হচ্ছে এটা গেল আমাদের। তাহলে তার গ্রাহকের তাপমাত্রা যদি কোনো সময় বলে তাহলে হচ্ছে আমরা কি এই প্রসেসে অ্যাপ্রোচ করব। ক্লিয়ার? আচ্ছা, এখন পরবর্তী প্রশ্নে আসি। আমরা যে কি বলবো, চক্রটির মোট এনট্রপির পরিবর্তন। চক্রটির, হ্যাঁ ক্লিয়ার বলছো নাকি? ফাইন। বলছে চক্রটির মোট এনট্রপির পরিবর্তন। সো মোট এনট্রপির পরিবর্তন এটা হচ্ছে আমরা এখন করি। মোট এনট্রপির পরিবর্তন এটা হচ্ছে আমরা করি, যেটা করছি এটা মুছে দিই, এটা আমাদের সহজ লাগবে। মোট এনট্রপির পরিবর্তন বের করতে বলছে। ঠিক আছে, এনট্রপির পরিবর্তন বের করতে বলছে। কি করব আমরা? আমরা এনট্রপির ক্ষেত্রে একটু সূত্রগুলো আগে লিখে নেই, যে এনট্রপির ক্ষেত্রে যে সূত্রগুলো আছে এনট্রপি নিয়ে একটু আলোচনা করি। এটা বোঝানোর আগে এনট্রপি নিয়ে একটু আলোচনা করি, যে এনট্রপির ক্ষেত্রে আসলে তিনটা সূত্র আছে, বাট এই জায়গায় হচ্ছে আমাদের জাস্ট একটা সূত্র কাজে লাগবে। এনট্রপির ক্ষেত্রে ডিএস ইকুয়াল টু আসলে হচ্ছে তোমার একটা সূত্র হচ্ছে ডিকিউ ডিভাইড বাই টি1, ডিকিউ ডিভাইড বাই টি, হ্যাঁ ডিকিউ ডিভাইড বাই টি এটা একটা সূত্র। আরেকটা হচ্ছে ডিএস ইকুয়াল টু, হ্যাঁ ডিএস ইকুয়াল টু হচ্ছে তোমার এমএলএফ, হ্যাঁ এমএলএফ ডিভাইড বাই কি আমাদের টি। আরেকটা হচ্ছে ডিএস ইকুয়াল টু হচ্ছে এমএলভি ইকুয়ালস টু কি টি। আরেকটা আছে হচ্ছে আমাদের ডিএস ইকুয়াল টু এমএস লন টি2 ডিভাইড বাই কি আমাদের টি1। এই যে এটা হচ্ছে, এই তিনটা হচ্ছে কি এনট্রপির সূত্র। কোনটা কখন ইউজ করবে এখনই দেখাইতেছি। তো প্রথমটা যখন হচ্ছে তোমার কি, ধরো একটা প্রসেসে তোমার তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না, যখন তাপমাত্রা চেঞ্জ হবে না, ধরো একটা প্রক্রিয়া, ধরো এই জায়গা থেকে এ থেকে একটা প্রক্রিয়া বিতে গেছো, হ্যাঁ এই জায়গায় তাপমাত্রাটা ধরো সেম, মানে এই জায়গায় যেটি, এই জায়গায় ধরো যেটি, এই জায়গায় ধরো হচ্ছে এই জায়গায় তোমার 20 কেলভিন, তাপমাত্রাটা এই জায়গায় যদি 20 কেলভিনই থাকে, হ্যাঁ তাহলে কি আমাদের এই সূত্রটা যে ডিকিউ ডিভাইড বাই টি। ক্লিয়ার? যে তাপমাত্রা যখন সেম থাকবে, মানে এই তিনটা সূত্র একই সেম। প্রথম তিনটা সূত্র যে এই প্রসেসে যখন হচ্ছে তাপমাত্রা আনচেঞ্জ থাকবে, যখন তাপমাত্রা অপরিবর্তনশীল, ঠিক আছে, অপরিবর্তনশীল। আর এটা খেয়ে বুঝতে আসছো যে তাপমাত্রা যখন পরিবর্তনশীল, তখন হচ্ছে এইটা। ঠিক আছে, তখন হচ্ছে কি আমাদের এইটা, ওকে দেখা যাচ্ছে আশা করি। ফাইন। এখন দেখো, এখন কথা হচ্ছে এই যে এনে আরো দেখো একটা জিনিস আছে বলে দিই। আমাদের মেইনলি দেখো এই ডিকিউটা আছে না, এই যে ডিকিউটা, আমি কি বলছি, খুব ভালো একটা কথা বলবো এখন, এই জিনিসটা অনেক কাজে লাগবে, মাথায় রাখবা। আমি এখন যে কথাটা বলবো এটা খুবই কাজে লাগবে। এই যে প্রথম সূত্রটা, ধরো এটা হচ্ছে আমি 1 নাম্বার দিলাম, 1 নাম্বার সূত্রের ক্ষেত্রে তুমি একটু ভালোভাবে খেয়াল করে দেখো যে ডিএস ইকুয়াল টু ডিকিউ ডিভাইড বাই টি, মানে কি আমাদের টি মানে কি তাপমাত্রা, তাই না? আর আমি এটা কি লিখছি, যখন তাপমাত্রা অপরিবর্তনশীল, মানে তাপমাত্রা কখন মানে চেঞ্জ হবেই না। তাহলে তাপমাত্রা চেঞ্জ হবে না এরকম কোন প্রক্রিয়া আছে? অবশ্যই ভাইয়া সমুষ্ণ প্রক্রিয়া। তাপমাত্রা চেঞ্জ হবে না এরকম কোন প্রক্রিয়া? সমুষ্ণ প্রক্রিয়া আছে, তাই না? সমুষ্ণ প্রক্রিয়া। এখন সমুষ্ণ প্রক্রিয়ায়
এই যে যে সমষ্ণ প্রক্রিয়া, এই সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা আবার কি লিখতে পারি? আমরা অবশ্যই লিখতে পারি না যে ডি কিউ ইকুয়ালস টু ডি ডাব্লিউ। ক্লিয়ার? সমষ্ণ প্রক্রিয়ায় ডি কিউ ইকুয়ালস টু কি ডি ডাব্লিউ লিখতে পারি অবশ্যই। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এই জিনিসটা আমাদের কিভাবে কাজে লাগে, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এটা এই যে এই সূত্রটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, প্রথম সূত্রটা। এই জন্য আমি এটা ভালোভাবে দেখাইতেছি যে ডিএস ইকুয়াল টু ডি কিউ ডিভাইড বাই টি। যে জায়গায় এটা কি কখন আসলে কাজ করে? যখন তাপমাত্রা অপরিবর্তনশীল। তাপমাত্রা কখন অপরিবর্তনশীল? যখন কি সমষ্ণ প্রক্রিয়া। আর সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা লিখতে পারি কি ডি কিউ ইকুয়ালস টু কি ডি ডাব্লিউ। এর মানে আমি বোঝাইতে চাইতেছি, যদি কখনো তোমার এনট্রপির পরিবর্তন, এই এনট্রপির পরিবর্তন বের করতে বলছে, তোমার ডি কিউ এর মান দেওয়া নাই, বাট তুমি আসলে কি ডি ডাব্লিউ বের করতে পারবা। ডি কিউ এর মান দেওয়া নাই, সো তুমি কি ডি ডাব্লিউ বের করতে পারবে না, ওইটাই কি ডি কিউ এর সমান হবে। এই জায়গায় তাহলে এই ডি ডাব্লিউটা আবার কি হবে? ডি ডাব্লিউটা হচ্ছে, আমরা সবাই জানি যে এই জায়গায় সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডি ডাব্লিউটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় ডি ডাব্লিউ সূত্রটা কি আমরা জানি সবাই, এনআরটি লন V2 ডিভাইড বাই কি আমাদের V1, তাই না? লন V2 ডিভাইড বাই কি আমাদের V1। এই সূত্রটা মাথায় রাখবো সবাই। এই যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই, মানে লেখাটা একটু অপরিষ্কার হয়েছে হয়তো বা, বাট এই জিনিসটা ইম্পর্টেন্ট। dq ইকুয়ালস টু dw ইকুয়ালস টু কি এনআরটি লন V2 ডিভাইড বাই V1। দেখবা এটা কত কাজে লাগে একটু পরে দেখবা, এটা একটু লিখে নাও ভালোভাবে। আচ্ছা, সবাই ক্লিয়ার কিনা একটু বলো তো সবাই, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা একটু বলো। উম্মে সালমা ক্লিয়ার, ফাইন। নুসরাত জাহান সাকিবা ক্লিয়ার, সাদিয়া ক্লিয়ার, আয়তুল জামি ক্লিয়ার, ফাইন, ওকে। হ্যাঁ, আফরোজ বলছো জি ভাই ক্লিয়ার, ফাইন। আচ্ছা, এখন দেখো এই জিনিসটা আমাদের কিভাবে কাজে লাগে। আমি এই যে নিচের দুইটা সূত্র, নিচের সূত্রগুলো আমি পরে এক্সপ্লেন করতেছি, বাট প্রথম সূত্রটা দিয়ে আমরা হচ্ছে এই ম্যাথটা করবো। দেখো এই জায়গা থেকে আমি একটু মুছে দেই, সব কিছু মুছে দিলাম, সব একদম রিফ্রেশ। তাহলে খেয়াল করে দেখো, আমি এই জায়গায় দিচ্ছিলাম হচ্ছে তোমার P1 V1 T1 দিলাম। আচ্ছা, তাহলে একদম লাস্টে আমি যেটা পাইছিলাম এটা একটু সময় মনে রাখবা যে DQ equals to DW equals to nRT ln V2 divided by V1, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এই কোশ্চেনটা আমরা সলভ করব। এই কোশ্চেনটা আমরা সলভ করব যে চক্রটির মোট এনট্রপির পরিবর্তন, ঠিক আছে? এটা হচ্ছে আমরা সলভ করব। এই এটা চক্রটির মোট এনট্রপির পরিবর্তন কত, এটা হচ্ছে আমরা বের করব। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, মোট এনট্রপির পরিবর্তন এটা হচ্ছে বের করব। তাহলে দেখো, মোট এনট্রপির পরিবর্তন যদি আমি বের করতে চাই, আমি কি করব? প্রথমে এই চক্রটা নিয়ে কাজ করব। এই চক্রটাতে প্রথমে ds টা বের করব। আমি তাহলে কি করব? এই জায়গায় এটা হচ্ছে ধরো ds1, এটা বের করতে হবে, ds2 এটা বের করতে হবে, ds3 এটা বের করতে হবে, ds4 এটা বের করতে হবে। অর্থাৎ প্রথম চক্রের জন্য ds1 বের করতে হবে, দ্বিতীয় চক্রের জন্য ds2, মানে দ্বিতীয় চক্রে এনট্রপির পরিবর্তন বের করতে হবে, তৃতীয় চক্রে এনট্রপির পরিবর্তন বের করতে হবে, এবং চতুর্থ চক্রে এনট্রপির পরিবর্তন বের করতে হবে। তারপর কি করতে হবে? মোট এনট্রপির পরিবর্তন ds ইকুয়াল টু কি ds1 প্লাস ds2 প্লাস ds3 প্লাস কি ds4 যদি আমরা করে দিতে পারি, তাহলে কি আমাদের মোট এনট্রপির পরিবর্তন এই যেটা অ্যান্সার হয়ে যাবে। এখন কিভাবে আমরা বের করব? আমাদের জন্য জিনিসটা একদম ইজি। তুমি চিন্তা করো, ds1 যদি বের করতে চাও, ধরো হচ্ছে আমি প্রথমত আমি ds1 টা আগে বের করি, ds1। তাহলে ds1 এর বদলে আমি কি লিখতে পারি? dq ডিভাইড বাই কি, দেখো dq ডিভাইড বাই কি t বলতে পারি না, dq ডিভাইড বাই t বলতে পারি। এখন আমাদের কথা হচ্ছে যে এই জায়গায় t না হয় বুঝলাম যে t হয়, বুঝলাম যে t টা আসলে কি হবে, এই যে t1 টা হবে।
ধর আমি যদি এই জায়গায় একটা তাপমাত্রা বলে দিই T1, সো ওই T1টাই কিন্তু হবে, তাই না? ওই T1টাই হবে। ধর আমি তোমাদের বলে দিলাম, ধরো বলে দিলাম যে T1, এই জায়গায় বলে দিলাম যে T1 যে আছে, এই T1টা T1 হচ্ছে, আমি তোমাদের বলে দিলাম হচ্ছে ধরো 500 কেলভিন, 500 কেলভিন বলে দিলাম, ঠিক আছে? তাহলে তুমি অবশ্যই বুঝতে পারছো যে T1 তাহলে নাকি T1 বসবে, তাহলে নাকি DQ1 বসবে, তাহলে T1 এর মান কত? 500 বসাই দিলাম, 500 বসাই দিলাম, তাই না? ফাইন। আচ্ছা, এখন কথা হচ্ছে DQ এর মান, এই জায়গায় কি Q এর মান দেওয়া আছে? DQ এর মান কি দেওয়া আছে, বা হচ্ছে Q এর মান কি দেওয়া আছে? নাই। আমরা কি করব? আমরা হচ্ছে এই সূত্রটা ইউজ করব যে nRT ln V2/V1। সো আমি কি করব, মানে পাশে একটু DQ টা বের করে নেই, তাহলে DQ কি? nRT ln V2/V1। সো তোমার কি এই V2 আমি জাস্ট প্রসেসটা দেখাই যাচ্ছি। সো এই জায়গায় এই যে V2 V1 সব মানই তোমার দেওয়া থাকবে। সো তুমি কি DQ টা অবশ্যই বের করতে পারবা? অবশ্যই পারবা। তাহলে আমি ধরলাম হচ্ছে তোমার কি DQ1 টা তুমি বের করে ফেললা, এই সূত্র দিয়ে কি তুমি DQ1 টা বের করে ফেললা। ফাইন, ওকে, ক্লিয়ার? আচ্ছা, আমি চাইলে হচ্ছে মান বলে দিতে পারি, তুমি হচ্ছে ক্যালকুলেশন করে নিবা আর কি, যে V1 V2 যে কোনো একটা মান আমি বলে দিতে পারি। ধর হচ্ছে তো আমি তোমার বলে দিলাম যে V1 টা হচ্ছে এই জায়গায় হচ্ছে তোমার বলে দিলাম 2 মিটার কিউব, 2 মিটার কিউব, ঠিক আছে? আর V2 টা তোমার বলে দিলাম হচ্ছে আমি তোমারে V2 টা হচ্ছে 4 মিটার কিউব, 4 মিটার কিউব, ঠিক আছে? 4 মিটার কিউব। তাহলে তুমি পারবে না? আর হচ্ছে তোমার n মূল সংখ্যা আর সব দেওয়া থাকবে, মানে T দেওয়া থাকবে, n কি মূল সংখ্যা দেওয়া থাকবে। ধর হচ্ছে এক মোল হাইড্রোজেন গ্যাস নিয়ে আলোচনা করা হইতেছে, 1 মোল হাইড্রোজেন গ্যাস নিয়ে আলোচনা করা হইতেছে। তাহলে n এর মান কত আমাদের? 1। n এর মান তাহলে আমাদের 1 গুণ r এর মান আমরা সবাই জানি 8.314। তারপর কি T এর মান কত ভাইয়া? 500 কেলভিন, বসাই দিলাম 500। তাহলে কি লন তাহলে কি V2/V1, তাহলে V2/V1 এর মান কত ভাইয়া? V2 এর মান কত? 4, আর V1 এর মান কত আমাদের? 2। ক্লিয়ার? তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি একটা রেজাল্ট পাবা না? এই রেজাল্টটা কি তুমি এই জায়গায় বসাই দিলা, তাহলে কি তুমি DS1 কি পেয়ে গেলা? আমার কথা হচ্ছে DS1 তুমি পেয়ে গেলা। ক্লিয়ার? আচ্ছা, এটার একক কি? একক হচ্ছে DQ এর একক কি? জুল, আর T এর একক কি? কেলভিন, অর্থাৎ কি জুল কেলভিন ইনভার্স 1 পেয়ে গেলা। এখন DS1 টা কি সবাই বুঝছো কিনা একটু সবাই বলবো তো? শাকিলা আফরোজ, বারবার ভুল করবো না। 500 + 273 কেন হবে ভাইয়া? আমি তো হচ্ছে এবার কেলভিন নিয়ে লিখছি। আচ্ছা, কাব্য ভাই কি লিখছে? যারা যারা গান গাইতে পারিস আমার সাথে যোগাযোগ করিস। আচ্ছা, আশা করি তোমাদের আসলে বলতে হবে না কাব্য ভাই আসলে কি বুঝাইতে চাইছে, যে কার দিয়ে বা হচ্ছে কারে, এটা তো তোমরা সবাই বুঝতেই পারছো। সো ভাই তো হচ্ছে নিজে বলতে পারে না, তাই না? এখন নিজের জিনিস কি নিজে বলতে পারে? দেখা গেছে নিজের খবর নিজে প্রকাশ করতে কিরকম না, তো আমার মাধ্যমে আর কি ভাই প্রকাশ করতেছে আর কি। ঠিক আছে, সবাই তো বুঝে গেছো। আচ্ছা, সবাই একটু বলো তো DS1 টা ক্লিয়ার কিনা? আচ্ছা, হ্যাঁ, সবাই একটু বলো তো DS1 টা ক্লিয়ার কিনা? সবাই একটু বলো যে DS1 টা ক্লিয়ার কিনা? হ্যাঁ, আফরোজ বলছে DS1 ক্লিয়ার। একটু সবাইকে বলো যে DS1 টা ক্লিয়ার কিনা। হ্যাঁ, অনেকে বলছে ক্লিয়ার, ফাইন। আচ্ছা, DS1 ক্লিয়ার হলে আসলে আর কোনো কিছু আমাদের বোঝার দরকার নেই, আসলে একদম শেষ ম্যাচ, জাস্ট একটু দেখতে হবে। DS1 যদি বুঝতে পারো তাহলে পুরো ম্যাচটা বুঝতে পারো। আচ্ছা, আসিফা ইসলাম ফিহা মাত্র কমেন্ট করলাম, ওর ক্লিয়ার। আচ্ছা, ফিহা আমাদের ক্লাসটা করতেছে। ফিহা হচ্ছে আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট আর কি, আমার এলাকায় থাকে। আচ্ছা, তাহলে DS1 টা ক্লিয়ার, ফাইন। এখন খেয়াল করো যে আমরা কি করব, DS1 টা ক্লিয়ার হইলো, DS1 টা ক্লিয়ার। এখন DS2, এই যে DS2 মনে রাখবা ভাইয়া, একদম ঠান্ডা মুখস্থ, বা হচ্ছে একদম সবসময় মনে রাখবা যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তুমি কি জানতা?
যে তাপের পরিবর্তন কি জিরো, মানে তাপ স্থির থাকে, মানে তাপের পরিবর্তন কি জিরো। সাথে সাথে আরেকটা কথা জেনে রাখো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনও কি আমাদের জিরো হয়। কিভাবে হয় চিন্তা করো, যে রুদ্ধতাপীয় আমরা জানি যে এন্ট্রপি ধরো হচ্ছে DS2 বের করি। আচ্ছা আমি মুছলাম DS1টা মুছলাম, আশা করি সবাই তুলছ। এখন হচ্ছে ধরো DS2টা বের করি, DS2, হ্যাঁ DS2 DS2। এখন DS2 এর সূত্র কি dQ/T, তাই তো? আচ্ছা এখন আমরা সবাই জানি না যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় dQ মানে তাপের পরিবর্তন কি শূন্য। এই জন্য আমাদের কি উপরে শূন্য নিচে T, আলটিমেটলি কি আমাদের শূন্য। এর মানে আসলে DS2টা আসলে কত আমাদের শূন্য। ফাইন, ক্লিয়ার। আচ্ছা সেম এখন হচ্ছে কি DS3, আশা করি DS2টা সবাই বুঝতে পারছো। DS3 এর ক্ষেত্রে কি হবে, এই বললাম DS3 এর ক্ষেত্রে কি হবে, সেম আবারও dQ/T কি আমাদের T। তো এখন এইবার যে dQ যদি আমি বের করি, খেয়াল করো একটু, এইবার যদি আমরা dQটা বের করি তাহলে nRT, n তো এক মূলিক, RT আর কত 8.314, RT T, আচ্ছা T এবার কত, T হচ্ছে এবার নিচের তাপমাত্রা কত, ধরো আমি বলে দিলাম নিচের তাপমাত্রা হচ্ছে তোমার, ধরো বলে দিলাম যে T2 হচ্ছে তোমার হচ্ছে বললাম যে 300 কেলভিন বলে দিলাম, ঠিক আছে। নিচের তাপমাত্রা T2 হচ্ছে আমাদের 300 কেলভিন। তাহলে কত দিবা তুমি, গুণ 300 লন, এবার দেখো লন V2 ডিভাইড বাই কি V1 না, V2 ডিভাইড বাই V1। এবার এই V2 এর জায়গায় আসলে কত বসবে, V4টা, V2 এর জায়গায় কত বসবে V4, তোমার V4 এর মানও দেওয়া থাকবে এবং কি V3 এর মান। এবার তাহলে V এটা কি বলবে V4, V2 মানে কি V4 ডিভাইড বাই কি আমাদের V3। সো এগুলো মান আলটিমেটলি সবকিছু দেওয়া থাকবে, তুমি জাস্ট বসাই দিবা। বসাইলে কি তুমি পাই গেলা হচ্ছে কি আমাদের DS3, ডি কোডে এই জায়গায় বসাই দিলা, তাহলে কি তুমি DS3 পাই গেলা। ক্লিয়ার? আচ্ছা আশা করি সবাই DS3 টা ক্লিয়ার, কারণ DS1 যারা বুঝছো DS3 ও তারা বুঝবা, একদম সিম্পল। জাস্ট এই জায়গায় কি তাপমাত্রা ধীরে ছিল আর এই জায়গায় কি আলাদা একটা তাপমাত্রা T2 মান 300 কেলভিন, এটাই পার্থক্য। আর হচ্ছে এই V4 এর মান আর কি V3 এর মান বসাইতে হবে, এটাই ক্লিয়ার, এতটুকুই জাস্ট। আচ্ছা লাস্টলি ফাইনালি রুদ্ধতাপীয় সংকোচন। আচ্ছা ভাইয়া রুদ্ধতাপীয় প্রসারণ হোক বা রুদ্ধতাপীয় সংকোচন হোক, রুদ্ধতাপীয় তো, তাই না? তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা জানি যে dQ কি শূন্য, সো রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়াও dQ শূন্যই হবে। এর মানে আসলে DS4 যেটা হবে সেটাও আমাদের কত হবে, শূন্য হবে। কারণ কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি dQ 0, তাহলে কি আমাদের DS 0। আলটিমেটলি তাহলে তোমার কি দাঁড়াইলো ভাইয়া, আলটিমেটলি তোমার তাহলে কি দাঁড়াইলো এই জায়গায়, যে DS1 তুমি আসলে একটা পাবা, হ্যাঁ DS1 একটা পাবা, তুমি DS1 একটা পাবা, হ্যাঁ DS2টা কত হবে 0 হবে, প্লাস DS3 একটা পাবা, বুঝছো, DS3 একটা পাবা প্লাস DS4টা কত হবে ভাই আমাদের 0 হবে, তাই না? 0 হবে। তাহলে আলটিমেটলি তুমি কি এই জায়গায় একটা এটা আর এটা হচ্ছে যোগ করবা, যোগ করলে কি একটা মান পেয়ে যাবা। এটাই হচ্ছে কি আমার এন্ট্রপির পরিবর্তন, এটাই কি আমাদের ভাইয়া এন্ট্রপির পরিবর্তন, এটাই হচ্ছে আমাদের এন্ট্রপির পরিবর্তন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, কাজী মেহেদী হাসান ভাইয়া, আমার অনেক আমার বড় ভাই আর কি, আমাকে যথেষ্ট হেল্প করছে আর কি, দোয়া করবেন ভাই। রিফা আক্তার আইসারি বলতেছে হচ্ছে আর কত পারবেন না, মানে দইরা বান্দরবন পাঠিয়ে দিব। আচ্ছা তাহলে এই হচ্ছে গেল, ঠিক আছে, আর বেশিক্ষণ লাগবে না, আর একটু জাস্ট একটু, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন খেয়াল করো যে আমরা এন্ট্রপির পরিবর্তন পাইলাম, এন্ট্রপির পরিবর্তন ধরো একটা পাইলাম, এন্ট্রপির পরিবর্তন আসলে তোমরা মনে রাখবা যে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে, হ্যাঁ কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে বা প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনটা হচ্ছে 0 হবে। আচ্ছা আমি বলি এই জায়গায় কি একটা এন্ট্রপির পরিবর্তন পাইলাম না, পাইছি। সো এই এন্ট্রপির পরিবর্তন মানটা কত তোমরা হচ্ছে বের করে নিবা, একটা মান টান দিয়ে বের করে নিবা, আমি জাস্ট প্রসেসটা তোমার দেখাইছি। এখন শোনো যে নিচের প্রশ্নটা যদি আমরা সলভ করি, নিচের প্রশ্নটা কি বলছিল যে ইঞ্জিনটি কার্নো ইঞ্জিন কিনা, একদম সেম ম্যাথ, আগে যেভাবে করছো সেম পুরো প্রসেসটাই কন্টিনিউ করবা, পুরো প্রসেসটাই করবা। করার পরে তুমি যদি দেখো যে এই জায়গায় ফাইনালি একটা 0 আসলো, ফাইনালি যদি এই জায়গায় একটা ধরো 0 আসলো, একটা আন্ডা আসলো, ফাইনালি কি একটা আন্ডা আসলো, এইরকম যদি একটা আন্ডা দেখো,
মানে পুরা মোট এন্ট্রপির পরিবর্তন যদি 0 হয় তাহলে সেটা কি কার্নো ইঞ্জিন হবে। ক্লিয়ার? যদি প্রশ্ন করে ইঞ্জিনটি প্রত্যেকগামী ইঞ্জিন কিনা, সেম তুমি এন্ট্রপির পরিবর্তন বের করবা। এন্ট্রপির পরিবর্তন বের করার পরে যদি 0 দেখো তাহলে কি আমাদের ইঞ্জিনটি কার্নো ইঞ্জিন। অর্থাৎ তুমি একটা নোট করতে পারো যে আসলে এই জন্যই কিন্তু আমরা বলি যে কার্নো ইঞ্জিন হচ্ছে একটা প্রত্যেকগামী ইঞ্জিন, কারণ প্রত্যেকগামী ইঞ্জিনের ক্ষেত্রে কি এন্ট্রপির পরিবর্তন 0 হয়। সো কোন ইঞ্জিনের এন্ট্রপির পরিবর্তন যদি 0 হয় সেটা কি প্রত্যেকগামী ইঞ্জিন, এবং সেটা কি আমাদের কার্নো ইঞ্জিন। তাহলে একটা নোট করো সবাই যে কার্নো ইঞ্জিন প্রত্যেকগামী ইঞ্জিন গামী ইঞ্জিন প্রত্যেকগামী ইঞ্জিন বা অথবা আসলে একই জিনিস বা কার্নো ইঞ্জিন, কার্নো এটা আমরা মুছে দিই, কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে ডিএস মানে কি এন্ট্রপির পরিবর্তন কি আমাদের 0 হবে। এটা একদম মাস্ট মনে রাখবাই যে প্রত্যেকগামী ইঞ্জিন বা কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন কি হবে ভাই আমাদের অবশ্যই 0 হবে, অবশ্যই 0 হবে। তাহলে একটা ম্যাথ যদি তোমার দিয়ে বলে যে হচ্ছে ইঞ্জিনটি প্রত্যেকগামী ইঞ্জিন কিনা অথবা ইঞ্জিনটি কার্নো ইঞ্জিন কিনা, তুমি কি করবা? এন্ট্রপির পরিবর্তন বের করবা। সো এন্ট্রপির পরিবর্তন যদি বের করতে পারো তাহলে কি তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবা। ঠিক আছে? আমার কথা কি ক্লিয়ার? সবাই কি বুঝছো? প্রমাণ সবাই কি বুঝছো? সবাই কি ক্লিয়ার? আরেকটু পড়াবো, লাস্ট পর্যন্ত থাকো। আচ্ছা, আয়াতুল জামি ক্লিয়ার, মাইয়া জাহান ক্লিয়ার, আক্তার ক্লিয়ার, আচ্ছা নুসরাত সাকিবা ক্লিয়ার, শাকিলা আফরোজ জি ক্লিয়ার, ফাইন, ওকে গুড। আচ্ছা তাহলে এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা আসার সম্ভাবনা কিন্তু 90%, ঠিক আছে? তো এই ম্যাথের ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে এই যে কিউ দেখে কিন্তু তুমি আটকে যাইতে পারো। সো কিউটা কিভাবে বের করবা? সমস্ত প্রক্রিয়ার কৃতকাজের সূত্র দিয়ে বের করবা। ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ কাবু ভাই আমার মনে আছে, কাবু ভাই মনে আছে, সমস্যা নাই, শেষ করে দেবো। আচ্ছা এখন সব ক্লিয়ার, সবই ক্লিয়ার আমাদের আলহামদুলিল্লাহ। এখন জাস্ট আর একটু বাকি আছে, এই দু একটা জিনিস দেখাই শেষ আমাদের। আচ্ছা এখন মনে রাখবা যে তোমাদের একটু সবাই এই টপিকটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট, আমি আর দু একটা জিনিস একটু বলি। তোমার হচ্ছে প্রশ্নের পেজটা কিভাবে দিতে পারে, ধরো এই জায়গায় P1 V1 T1 তাই না, P2 V2 T2 তাই। আচ্ছা এই কি T1ই হবে, T1 তাই না। আচ্ছা এখন তোমারে আর এই জায়গায় তোমার কি বললো P3 V3 T2 P4 B4 T2। সবাই একটু ভালোভাবে খেয়াল করবা, এই পার্টটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট এই জন্য এই জায়গা থেকে আমি আরো একটা জিনিস একটু দেখাইতেছি। একটু আগে আমরা যখন পড়ছিলাম যে T2টা বের করতে চাইছিলাম তাই না, তখন আমরা কি করলাম, আমরা সূত্রটা ফেললাম হচ্ছে এরকম যে P1 V1 গামা P2 T2 V2 গামা -1 এই সূত্র ফেলছিলাম। এই সূত্র দিয়ে আমরা কি বের করছিলাম আলটিমেটলি, ধরো এই T2টা বের করছিলাম, এই যে T2টা হচ্ছে বের করছিলাম, তাহলে কি দাঁড়াইছিল আমাদের দাঁড়াইছিল হচ্ছে যে T1 গুণ হচ্ছে V1, তাহলে আমাদের কি দাঁড়াইছিল V1 ডিভাইডেড হচ্ছে V2 গামা -1। এখন সবাই একটু মনে রাখবা এই V1 এর মান আমি কি বলছিলাম, V1 এর মান আসলে আমাদের V2, V1 এর মানটা আসলে V2 আর এই V2 এর মানটা কত আমাদের V3 তাই তো। আচ্ছা এখন অনেক সময় আমি কোশ্চেনগুলো অ্যানালাইজ করে যেটা দেখছি, অনেক সময় হচ্ছে তোমার এই V2 এবং V3 ও দেওয়া থাকে না। যেমন এই যে V2টা আছে, হ্যাঁ একটু খেয়াল করো সবাই, একটু দেখাই আমি তোমাদের। এই যে V2টা আছে, আচ্ছা এই জায়গায় এই যে V2টা আছে, এই যে V2, এই V2টাই অনেক সময় দেওয়া থাকে না। তো এই V2টা যদি অনেক সময় না দেওয়া থাকে তাহলে কি করবা, তোমার অবশ্যই দেখবা যে P1 দেওয়া থাকবে, হ্যাঁ P1 দেওয়া থাকবে, P2 দেওয়া থাকবে আর কি V1 দেওয়া থাকবে।
তাহলে এই এতটুকুর মধ্যে এটা কি সমষ্ণ প্রক্রিয়া না? সমষ্ণ, এটা কি আমাদের সমষ্ণ প্রক্রিয়া? তাহলে এটা যদি সমষ্ণ প্রক্রিয়া হয়, এটা যদি সমষ্ণ প্রক্রিয়া হয়, এই জায়গায় আমরা কি সূত্র অ্যাপ্লাই করতে পারি? আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি P1, আমরা সূত্র কি P1 V1 ইকুয়ালস টু কি P2 V2। সো এই V2টা ধরো তোমার দেওয়া নাই, তাহলে কি করবা? V2 হচ্ছে আমাদের কি হবে? V2 হচ্ছে আমাদের P1 ডিভাইড বাই P2, হ্যাঁ P1 ডিভাইড বাই P2, তারপর কি গুণ V1, এই সূত্র। তাহলে হচ্ছে কি তোমার এইভাবে হচ্ছে বের করতে হবে। এই জায়গা থেকে যদি একটা জিনিস মিসিং দেওয়া থাকে তাহলে হচ্ছে তোমার এইভাবে বের করতে হবে এই জায়গা থেকে। এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবাই বুঝছো আমি কি বললাম? যে ধরো এই জায়গায় একটা V2 যদি না দেওয়া থাকে তাহলে তুমি কি করবা? এই জায়গায় সমষ্ণ প্রক্রিয়ার এই সূত্রটা ফেলে কি মান বের করবা। সেম কাজ এই জায়গায় V3 অথবা V4 এর মধ্যে যে কোনো একটা মিসিং থাকতে পারে, কি করবা? সমষ্ণ প্রক্রিয়ার সূত্র ফেলবা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার সবাই, ঠিক আছে? সবাই ক্লিয়ার? আচ্ছা, সবাই বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার? আশা করি সবার ক্লিয়ার। আচ্ছা, একদম লাস্ট আমি বলছিলাম এন্ট্রপির ক্ষেত্রে আরো দুটো সূত্র ছিল। একটা ছিল কি ds equal to mlf ডিভাইড বাই কি আমাদের t, আরেকটা ছিল ds equal to mlv ডিভাইড বাই কি আমাদের t, আরেকটা ছিল ds equal to ms ln t2 ডিভাইড বাই t1। এই সূত্রগুলো কখন অ্যাপ্লাই করবা? এই সূত্রগুলো কখন অ্যাপ্লাই করবা? লাস্ট টপিক, 3-4 মিনিট লাগবে, দেখে দাও সবাই। ধরো একটা জিনিস, একটা বরফ আছে, একটা বরফ, একটা আমি এটা মুছে দিলাম, ধরো একটা হচ্ছে বরফ, একটা বরফ মাইনাস ধরো হচ্ছে মাইনাসের 15 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াসের বরফ। তো কি করতে হবে? ধরো মাইনাসের 15 ডিগ্রি সেলসিয়াস এর বরফ, এটা কিভাবে গলবে? প্রথমে হচ্ছে তোমার ধরো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি বরফ হবে, তারপরে কি এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি হবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি। তারপরে কি? তারপর হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সরি এবার ধরো হচ্ছে তোমার বললাম যে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি, ঠিক আছে? তারপর বললাম হচ্ছে তোমার ধরো এদিকে বললাম 100 ডিগ্রির পানি, 100 ডিগ্রি ধরো হচ্ছে বললাম যে পানি, বললাম পানি। তারপর বলা হচ্ছে 100 ডিগ্রি বাষ্প। তো সবাই একটু খেয়াল করবা, হ্যাঁ সবাই একটু খেয়াল করবা। দেখো আমাদের প্রথমত এই জায়গায় দেখো মাইনাসের 15 থেকে 0 তাপমাত্রা কি চেঞ্জ হচ্ছে? মাইনাসের 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অবশ্যই চেঞ্জ হচ্ছে। তাহলে কোন সূত্র ফেলবো? এই সূত্র, এই সূত্র ফেলবো যে আমাদের ms, কি সূত্র ফেলবো? যে ms ln t2 ডিভাইড বাই কি আমাদের t1, এই সূত্র ফেলবো। তারপরে 0 ডিগ্রি পানি থেকে 0 ডিগ্রি বরফ থেকে কি 0 ডিগ্রি পানি, কোন সূত্র? আমাদের এই সূত্র, এই যে এইটা সূত্র mlf ডিভাইড বাই t। তাহলে কি দেখে কি আমাদের mlf ডিভাইড বাই কি আমাদের t, ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে এদিকে কি তাপমাত্রা চেঞ্জ হয় না। আমি বলছিলাম কি এদিকে t নট চেঞ্জ, t কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট, একদম কনস্ট্যান্ট। তাহলে t যখন কনস্ট্যান্ট, দেখো এখানে কি 0 ডিগ্রি আছে, এখানে কি 0 ডিগ্রি আছে, তাহলে 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি তাপমাত্রা চেঞ্জ হয় নাই, এজন্য কি আমাদের mlf ডিভাইড বাই t। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো 0 থেকে কত 70, 0 থেকে 70 তাপমাত্রা চেঞ্জ হয়েছে। তাহলে তাপমাত্রা চেঞ্জ যদি হয় তাহলে কোন সূত্র? অবশ্যই আমাদের কি এই যে একদম 3 নাম্বার সূত্র, 3 নাম্বার সূত্র ms ln t2 ডিভাইড বাই t1, ঠিক আছে? তারপরে আবার এই প্রক্রিয়াটা আমি চাইলে না দিতে পারি, একদম ধরো হচ্ছে দিয়ে দিলাম যে 0 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি পানি, তাহলে কি আমাদের তাপমাত্রা চেঞ্জ হয়েছে কি আমাদের এই সূত্র। এবার 100 ডিগ্রির পানি থেকে ধরো হচ্ছে 100 ডিগ্রির বাষ্প, 100 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রি বাষ্প, সূত্র কি
দেখো তাপমাত্রা কি চেঞ্জ হয়েছে? হয় নাই। তাহলে কোন সূত্র? অবশ্যই আমাদের কি হয় এই সূত্র, নয় এই সূত্র। এখন মনে রাখবা যে বাষ্পর ক্ষেত্রে কি এই সূত্র ml v ডিভাইড বাই টি। বাষ্পের ক্ষেত্রে এই সূত্র মনে রাখবা। LF মানে হচ্ছে ল্যাটেন্ট ফিউশন, মানে সুপ্ত গলনাঙ্ক। LV মানে হচ্ছে ল্যাটেন্ট কি ভেপোরাইজেশন, মানে বাষ্পীকরণ। ক্লিয়ার সবাই? তাহলে হচ্ছে আমাদের কি কখন কখন এই সূত্রগুলো ইউজ করতে হবে আমি হালকা করে কি দেখাই দিলাম। ক্লিয়ার সবাই? হালকা করে সবাই একটু দেখাই দিলাম, আশা করি ক্লিয়ার। আর এই জায়গা থেকে মনে রাখবা LF এর মানটা, LF এর মান কত? LF এর মান হচ্ছে 336,000। হ্যাঁ 336,000। একক কি? একক হচ্ছে আমাদের জুল। জুল হচ্ছে কেলভিন ইনভার্স। আচ্ছা একক কি হবে? একক হবে হচ্ছে আমাদের জুল কেলভিন কেজি ইনভার্স 1। জুল কেলভিন কেজি ইনভার্স 1, ঠিক আছে? আচ্ছা ধরো এরকম আর কি, একক টাকা যাই হোক টাকা তোমার হচ্ছে কি LF এর মান 336,000 আর LV এর মান কত আমাদের হচ্ছে 22,68,000, ঠিক আছে? 22,68,000, ঠিক আছে? এই হচ্ছে কথা, এই হচ্ছে আমাদের কথা। ক্লিয়ার সবাই? আচ্ছা এটার এককটা কি হবে? এককটা যদি আমি বলি ডিএস এর এককটা হচ্ছে আমাদের জুল কেলভিন ইনভার্স 1। সো এই জায়গা থেকে হচ্ছে আমাদের কেলভিন হয়ে যাবে কেলভিন স্কয়ার। আচ্ছা এককটা হচ্ছে আমাদের ধরো হচ্ছে ডিএস ইকুয়াল টু হচ্ছে ডিকিউ ডিভাইড বাই টি। তাহলে এই জায়গা থেকে এনট্রপির এককটা অবশ্যই মনে রাখবা যে ডিকিউ এর একক কি? ডিকিউ হচ্ছে কি আমাদের জুল, আর হচ্ছে টি এর একক কি আমাদের কেলভিন। সো আমাদের কি জুল কেলভিন ইনভার্স 1। এনট্রপির এককটা অবশ্যই মনে রাখবা, এনট্রপির এককটা কি? জুল কেলভিন ইনভার্স 1, এটা অবশ্যই মনে রাখবা। ওকে আচ্ছা এই হচ্ছে আমাদের ক্লাস। আচ্ছা শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ 22 জন ছিলা, যারা ছিলা 22 জন ছিলা, তোমাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ তোমরা হচ্ছে খুব ভালো রেজাল্ট করো, মা বাবার স্বপ্ন পূরণ করো। আর হচ্ছে আমাদের জন্য দোয়া করো যাতে হচ্ছে আল্লাহ তাআলা আমাদের নেক হায়াত দান করে সুস্থ রাখে, যাতে তোমাদের সাথে তোমাদের পাশে থাকতে পারি আর তোমাদের ক্লাসগুলো যদি আরো ভালোভাবে নিতে পারি, ঠিক আছে? আর অনেক কষ্ট করে ভাই হচ্ছে ক্লাসটা নিলাম। আমার বাসায় হচ্ছে অনেক প্রচন্ড গরম আর কি, প্রচন্ড গরম, ফ্যান সবকিছু অফ। প্লাস আমার হচ্ছে প্রথমে তোমাদের কমেন্ট চেক করার জন্য হচ্ছে প্রথমে আমার কাছে মোবাইলও ছিল না আর কি, এই জন্য প্রথমে একটু ক্যালকুলেশন একটু মিস্টেক হয়েছিল। তো সবাই সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা, আমার কাছে মোবাইল ছিল না মানে কমেন্ট চেক করার জন্য, এই জন্য দেখতে যাই একটু হ্যান্ড ক্যালকুলেশন মানে ক্যালকুলেশন মিস্টেক হয়েছিল। আচ্ছা তো সবাই হচ্ছে সুন্দর করে নোট করছো, আশা করি হচ্ছে সেটা পোস্ট করবা। নোট পোস্ট করার সময় হচ্ছে আমার একটা ছবি দিয়ে দিবা। আচ্ছা সবাই হচ্ছে একটা স্ক্রিনশট নাও, একটা স্ক্রিনশট নাও, নিয়ে হচ্ছে নোটটা পোস্ট করে দিবা। সবাই একটা স্ক্রিনশট নাও। ওকে ডান, ঠিক আছে ডান। আচ্ছা সবাই হচ্ছে নোটটা পোস্ট করে দিবা অবশ্যই। সবাইকে তাহলে আল্লাহ হাফেজ। আর ক্লাসগুলো সবাই করবা। আমাদের হচ্ছে আর হচ্ছে আমাদের কোর্সের ব্যাপারে বলাই হয় নাই আর কি। তো আচ্ছা একটা কথা বলি, দেখো আমাদের মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে তোমাদের পড়ানো। যদি হচ্ছে কোর্সই হইতো, মানে আমাদের কোর্সই যদি হচ্ছে মূল উদ্দেশ্য হইতো, তাহলে কিন্তু আমি এই জায়গায় অনেক কিছু দেখতাম বা হচ্ছে ক্লাসের মাঝখানে কোর্সের কথা বলতাম। বাট দেখো পড়াইতে যাই আমার একবারও কিন্তু কোর্সের কথা মাথায় আসে নাই, এই এখন আর কি মাথায় আসলো। তো আমাদের হচ্ছে কোর্স ফি তোমরা সবাই জানো যে হচ্ছে কত? 299 টাকা, 299 টাকা, ঠিক আছে? 299 টাকা মাত্র কোর্স ফি। শেষ 2 মাস ইনশাআল্লাহ বেস্ট একটা সার্ভিস পাবা। 299 টাকা কোর্স ফি। যারা যারা হচ্ছে এখনো এনরোল করো নাই অবশ্যই এনরোল করে ফেলবা। আমাদের হচ্ছে কয়েকটা ক্লাস জাস্ট লাইভে হবে, আমাদের অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে, হয়তো আর 2-1টা ক্লাস হবে পাবলিক লাইভে, তারপরে ক্লাসগুলো হচ্ছে প্রাইভেটে হবে। তো যারা যারা এনরোল করো নাই এখনো করে ফেলবা আশা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।